যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি শীর্ষক আজকের এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তফা জব্বার। আমাদের আজকের এই সেমিনারে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আজকে আমাদের এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে থাকছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ডক্টর গোলাম রহমান। আমাদের সঙ্গে এই সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মফিজুর রহমান। আমাদের সঙ্গে আরও উপস্থিত থাকছেন দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনের ইনচার্জ মেধাবী সাংবাদিক জনাব এস এম আমানুর রহমান রাফাত। আরও যুক্ত থাকছেন বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব জাবিদ হাসান ফাহিম। দর্শক, আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, আমাদেরকে দেখতে পাবেন facebook.com/bengali24 টিভিতে। আপনারাও আমাদেরকে লিখতে পারেন আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে। শুরুতেই আমি বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক জাবিদ হাসান ফাহিমকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জাবিদ হাসান ফাহিম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রধান আলোচক, শিক্ষক, অতিথি, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে আমার আন্তরিক সালাম। আজ আমরা এমন একটি সময় অতিক্রম করছি যখন সারা বিশ্ব মহামারীতে আক্রান্ত, থমকে আছে পুরো বিশ্ব। ঠিক যেমন ভাবে 1975 সালের 15ই আগস্ট থমকে গিয়েছিল আমাদের স্বাধীন জন্মভূমি, যখন বঙ্গবন্ধুর রক্তে ভিজেছে তার ধানমন্ডি 32-এর বাসভবন। আর ইতিহাসের সেই ঘৃণ্যতম হত্যাকাণ্ডটি ছিল বাংলাদেশের স্বাধীনতা স্থপতি ও সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনা। 1975 সালের 15 আগস্টে সেই হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু বাংলাদেশই নয়, বরং দক্ষিণ এশিয়া সহ স্তব্ধ হয়েছিল সমগ্র বিশ্ব রাজনীতি। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর এক দল বিপদগামী সদস্য গোপনে সামরিক অভ্যুত্থান সংগঠিত করে। পরবর্তীতে 15 আগস্ট 1975 থেকে 6 নভেম্বর 1975 পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা বিভিন্ন সময় বই কিংবা সংবাদ মাধ্যম থেকে অনেক ইতিহাস জানতে পারি, যা হয়তো আমাদের জন্য যথেষ্ট নয়। আমরা মনে করি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মেহমানদের থেকে আমরা কোনো বিকৃত ইতিহাস নয়, বরং জানতে পারবো বঙ্গবন্ধু হত্যা পরবর্তী বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা এবং রাজনৈতিক প্রেক্ষাপট কি ছিল। নতুন প্রজন্ম জানতে পারবে সঠিক ইতিহাস, আর এর মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি একটু হলেও বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অবশেষে এই আয়োজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাবিদ হাসান ফাহিমকে। আমি এ পর্যায়ে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা বিষয়ে আলোকপাত করার জন্য অনুরোধ করব দৈনিক ইত্তেফাকের অনলাইন ইনচার্জ মেধাবী সাংবাদিক জনাব এস এম আমানুর রহমান রাফাতকে। জি রাফাত, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। প্লিজ আপনি শুরু করুন। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে বলবো যে আমি খুব গর্ববোধ করতেছি। আমার দুইজন টিচার এখানে আছেন সরাসরি আমার বিভাগের, গোলাম রহমান স্যার এবং মফিজ স্যার। তাদেরকে মানে আসসালামু আলাইকুম জানাচ্ছি। অনেকদিন তাদের সাথে দেখা হয় না। আমি গিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী গণমাধ্যমের যে ভূমিকা, ওইটা নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে আমি প্রথমেই বলতে চাই যে আমার ব্যক্তিগতভাবে সুযোগ হয়েছিল ইত্তেফাকে জয়েন করার পরপরই ইত্তেফাকের আর্কাইভ গুলো দেখার, এবং ইত্তেফাকের পুরাতন সাংবাদিক যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তখন আমি জানতে যেটা পেরেছি যে সবসময় চাপ থাকতো যেন গিয়ে এই নামটা ব্যবহার করা না হয় 75 সালের পরবর্তী সময়।
নামটা কোনোভাবে কোনো জায়গায় আসলেই সাথে সাথে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা করে তো এটা কে দিয়েছে। যখন হচ্ছে গিয়ে ৭৬ সালে প্রথম বঙ্গবন্ধুর জন্মদিন গেল, ইত্তেফাকে বঙ্গবন্ধুর কোনো নাম হচ্ছে দেওয়া গেল না। ৭৭ সালে সবাই মিলে চিন্তা করছিল যে আসলে কিভাবে বঙ্গবন্ধুর জন্মদিনের সংবাদটা কোনো না কোনোভাবে কোনো এক জায়গায় দেওয়া যায়, কেননা সবাই তো ষড়যন্ত্র করছে, রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে যেন ইত্তেফাকে কোনোভাবেই যেন এই নামটা না যায়। তো সবাই মিলে চিন্তা ভাবনা করে যেটা দেখলো যে আচ্ছা, ছাত্রলীগ যদি হচ্ছে এরকম একটা কাজ করলে হচ্ছে গিয়ে ওই নিউজটা আমরা হচ্ছে গিয়ে এইভাবে দিতে পারি। এবং এই নিউজটাও যে গিয়েছে এটা আসলে হচ্ছে গিয়ে যাবে যে পত্রিকায়, সেটাও আসলে হচ্ছে গিয়ে প্রকাশ করার আগ পর্যন্ত অধিকাংশরাই জানতো না। প্রকাশ করার পরে জানা গেছে যে এইভাবে হচ্ছে গিয়ে তার নামটা আসলে আসছে। এর পরবর্তী বছরগুলো তো একইভাবে ইত্তেফাকে নামগুলো এসেছে। আর আপনি যদি হচ্ছে গিয়ে একটু ৭৫ সাল পরবর্তী সময়ে যদি হচ্ছে গিয়ে গণমাধ্যমগুলোতে বঙ্গবন্ধুকে কিভাবে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করা হয়েছে সেটা যদি দেখেন, জাস্ট 15ই আগস্টের আগের দিন অর্থাৎ 14ই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে যেভাবে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটা কথা পরিবর্তন হয়ে গেছে 15ই আগস্ট। 15ই আগস্ট এবং 16ই আগস্ট সেখানে হচ্ছে গিয়ে তার নাম, তার নামের আগের পদবিগুলো, সে যে হচ্ছে গিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল সেই কথাগুলো সবগুলো হচ্ছে গিয়ে পরিবর্তন করে ফেলা হয়েছে। এই সময় হচ্ছে গিয়ে যে কথাগুলো একেবারেই মানে আমাদের পত্রিকায় আমি যেটা শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, যে সে সময় বলে দেওয়া হয়েছিল যে কোনোভাবেই হচ্ছে এই কথাগুলো ব্যবহার করা যাবে না। তার মধ্যে একটা হচ্ছে স্বাধীনতার স্থপতি, একটা হচ্ছে জাতির জনক এবং বঙ্গবন্ধু। এই তিনটি কথা কোনোভাবেই লেখা যাবে না যদি কখনো হচ্ছে গিয়ে তার নাম কোনো জায়গায় আসে। এরপরেও চেষ্টা করা হয়েছে তার নাম লেখার জন্য। কোনো কোনো সময় তার নাম হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে বঙ্গবন্ধু দিয়ে লেখা হয়েছে, কখনো অন্যের বক্তব্যের মাধ্যমে তার নামের আগে বঙ্গবন্ধু লাগানো হয়েছে। চেষ্টা করা হয়েছে তার নামটা রাখার জন্য, সাংবাদিকরা তাদের জায়গা থেকে চেষ্টা করেছে প্রতিনিয়ত, কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিনিয়ত চেষ্টা করা হয়েছে তার নামটা যেন না থাকে, বা তার নাম যেখানেই আসে সেখানে যেন নেগেটিভ কিছু একটা বলা হয়। আমি আসলে আমার কথা দীর্ঘ করবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমার সিনিয়র মানে আমার শিক্ষক যারা আছেন তারা এটাকে আরো ভালো মতো বলতে পারবে, কেননা আমার তো এখনো জন্মই হয়নি। আমি যা শুনেছি সেটা হচ্ছে যারা যারা আর কি যাদের সাথে আমি কাজ করেছি অনেক আগে থেকে, যারা ইত্তেফাকে ছিল তাদের সাথে কথা বলে আমি শুনেছি। ওনারা আমার থেকে আরো ভালো বলতে পারবে যে আসলে ওই সময় সিচুয়েশনটা কিরকম ছিল। জি, ধন্যবাদ জনাব রাফাতকে তার অভিজ্ঞতা সমৃদ্ধ কথাগুলো উপস্থাপনের জন্য। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিলেন অধ্যাপক ডক্টর মফিজুর রহমান স্যার, এবং যুক্ত হবেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। মফিজুর রহমান স্যার যুক্ত হতে একটু প্রবলেম হচ্ছে, প্রযুক্তিগত একটু সমস্যার কারণে। আমরা তিনি যুক্ত হলে তার কথা শুনবো। এ পর্যায়ে আমরা আজকের এই সেমিনারের প্রধান আলোচক অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যারের কাছে যাব। আমি স্যারকে বলবো যে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি শীর্ষক বিস্তারিত আলোচনা করার জন্য। স্যার শুনতে পাচ্ছেন? স্যার একটু আনমিউট করে নেবেন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, জি জি হ্যালো, জি হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। জি জি, আপনি যদি শুরু করেন স্যার প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ। আজকের এই আলোচনা সভার সভাপতি যদি উনি জয়েন করবেন একটু পরে, সম্মানিত আমাদের প্রধান অতিথি আমাদের মাননীয় মন্ত্রী জনাব মুস্তফা জব্বার, আমরা যদি তাকে আলাদাভাবে সম্মান করে জব্বার ভাই বলেই ডাকি, আমাদের বন্ধুবর। এবং আজকে আমরা স্বাভাবিকভাবেই আশা করছি আমাদের প্রিয় যারা আলোচক এই আলোচনায় অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আয়োজকদের শুরুতেই আমি কৃতজ্ঞতা জানাই যে অন্ততপক্ষে ছাত্র সাংবাদিক কিংবা যারা সাংবাদিকতা পড়াশোনা করছে এই ধরনের ছাত্রদের, শিক্ষার্থীদের একটি উদ্যোগ, এই সমন্বিত উদ্যোগ বিভিন্ন জায়গা থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা এবং বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী যে অবস্থা রাজনীতিতে গণমাধ্যমের এই বিষয়টা উপস্থাপন করার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন। আমার মনে হয় খুব ভালো একটি বিষয়, যে বিষয়টিতে আমরা আমাদের অনেকেরই কিছু কিছু ধারণা আছে, তারপরে ওইগুলো আলোচনা হওয়ার প্রয়োজন রয়েছে। এটা সত্যি কথা যে
আমরা যদি একটু প্রেক্ষাপট বর্ণনা করি যে কোন প্রেক্ষাপটে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং সেই অবস্থাটা কি ছিল, তখন গণমাধ্যমের অবস্থা কি ছিল, তখন সার্বিক দেশের অবস্থাটা কি ছিল। আমরা জানি যে বঙ্গবন্ধুর মৃত্যুর 3.5 বছর 75 সালের 15ই আগস্ট ওনাকে হত্যা করা হয়, নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু তার আগ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে এই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের যে অবকাঠামোগত অবস্থা, সেটি অত্যন্ত নাজুক একটি অবস্থার মধ্যে ছিল। আমাদের দেশের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সবই ধ্বংসপ্রাপ্ত ছিল। প্রায় পোড়া মাটির উপর নতুন করে বসতি স্থাপন করতে হয়েছিল বাংলাদেশের নাগরিকদের। বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, তারা সেই পোড়া মাটির উপর যখন তাদের নতুন করে বাড়িঘর তৈরি শুরু করেছেন, যখন ধ্বংসাবশেষের উপর তারা নতুন করে বাঁচার প্রতিজ্ঞা নিচ্ছেন, নতুন প্রত্যয়ে জীবন শুরু করার চেষ্টা করছেন, সেই সময়টা ভাবতে গেলে অনেক কঠিন। আজকের দিনে এই ভাবনাটা খুব সহজ নয়। কারণ হচ্ছে যে তখন আমাদের জনসংখ্যা যদিও প্রায় 7.5 কোটি ছিল, কিন্তু তখন আমাদের সার্বিকভাবে যে অবকাঠামোগত এবং অন্যান্য আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সাপ্লাইয়ের প্রয়োজন ছিল, সেখানে এক ধরনের অভাব অনটন ছিল। এটা আমরা 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 ধরেই নিয়েছিলাম যে একটি যুদ্ধবিধ্বস্ত জাতিকে অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এগোতে হবে। এবং এই যে ত্যাগ তিতিক্ষার মধ্যে এগোনোর যে মন মানসিকতা, সেটা কিন্তু আমরা সবাই প্রায় সেই মন মানসিকতাই তৈরি হয়েছিলাম। তবে হ্যাঁ, বঙ্গবন্ধু যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করতেন, তিনি রাজনৈতিক কর্মকাণ্ডকেও উৎসাহিত করেছেন এবং সব ধরনের রাজনৈতিক দলগুলোই প্রায় কাজকর্ম চালিয়ে গেছে। এবং সেই সময় আমরা দেখেছি যে অনেক বড় বড় মানে আমাদের ওই অভাব অনটনকে কেন্দ্র করেও অনেক অনেক মুখরোচক গল্প করেছেন, অনেক ধরনের সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য বড় ধরনের ফলাও করে বক্তৃতা দিয়েছেন। এবং কোনো কোনো পত্রিকায়, বিশেষ করে সেই সময় কিছু পত্রিকা, বিশেষ করে সাপ্তাহিক পত্রিকা বেরোতো, যেগুলো থেকে ব্যানার হেডলাইন হতো এবং খুব অদ্ভুত অদ্ভুত মুখরোচক হেডলাইন দিয়ে, শিরোনাম দিয়ে সেগুলো পরিবেশন করা হতো। কিন্তু সেই সময়টায় সাধারণভাবে মানুষ একটা প্রত্যাশায় ছিল যে এই দেশ এগোতে থাকবে, বঙ্গবন্ধু যখন আছেন এই দেশ এগোতে থাকবে। এবং স্বাভাবিকভাবেই গত 3.5 বছরে 75 সাল পর্যন্ত আমরা দেখেছি যে আস্তে আস্তে এই নতুন একটি জাতি স্বাধীনতার পর দাঁড়িয়েছে। এবং শুধু দাঁড়ায়নি, তারা নিজস্ব সহায় সম্পদের ভিত্তি করে আস্তে আস্তে রাস্তাঘাট পুনর্নির্মাণ করা এবং সবকিছুকে চালু করা, এই একটা অবস্থার মধ্যে স্কুল কলেজ সবই প্রায় সবকিছু নর্মাল একটা স্বাভাবিক গতিতে চালু হয়েছে এবং মানুষের জীবনযাত্রা কার্যক্রম সবই চালু হয়েছে। এবং শুধু চালুই নয়, তখন রাজনৈতিক পটভূমিতে আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার, যে আমরা তখন দেখেছি যে আমাদের যে রাষ্ট্রীয় 4টি মূলনীতি, সেখানে অন্যতম একটি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। এই যে জাতীয়তাবাদও আছে, গণতন্ত্রও আছে, সমাজতন্ত্রও আছে, আবার একই সাথে আমাদের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, ধর্মনিরপেক্ষতার কথাও আছে। তো বিষয়টি কিন্তু বাংলাদেশের মতো একটি নতুন অভ্যুদয়ের এই পটভূমিতে নতুন, এবং রাজনীতিতেও এটি একটি নতুন এক্সপেরিমেন্টাল রাজনীতি বলতে হবে। কারণ হচ্ছে যে সমাজতন্ত্র, তখন আমাদের অভিজ্ঞতায় বলে যে যখন সমাজতন্ত্র কায়েম হয়েছে যে সমস্ত দেশগুলো, তো সেগুলোতে শিল্প বিপ্লব হয়েছে। কারণ সেসব দেশের শিল্পের উন্নয়নের পরে সেই শিল্প বিপ্লবের কারণে, বিপ্লব মানেই শ্রমিক আন্দোলন, শ্রমিক বিপ্লব, এবং সেটা পুরো জাতির জন্য, তাদের জন্য অ্যাকসেপ্টেবল হয়েছে। কিন্তু বাংলাদেশ
একটা কৃষি নির্ভর দেশ, তখন অত্যন্ত কৃষি নির্ভরশীল একটি দেশ ছিল, যার বেশিরভাগ মানুষ কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পৃক্ত কিংবা কৃষি কাজকর্মের সাথে তারা জড়িত। সুতরাং সেই সময়ে শুধু কৃষির উপর ভিত্তি করে বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব ওইভাবে চিন্তা করা যায়নি, কিন্তু চিন্তা করা গিয়েছে একটি নতুন ধারায়। তখন একটি অধনতান্ত্রিক বিকাশের পথে বাংলাদেশের সমাজতন্ত্র কায়েমের একটি প্রচেষ্টা তখন চলছে। এবং এটি মনে রাখতে হবে যে সেই সময়ে এই যে অধনতান্ত্রিক বিকাশের পথে, অর্থাৎ ধনতন্ত্রের বিকাশ হলেই সমাজতন্ত্র কায়েম হবে এটাই শুধু নয়, কিন্তু একদিকে আবার গণতন্ত্র আছে। বঙ্গবন্ধু বলতেন যে গণতন্ত্র থাকবে এবং সেখানে সমাজতন্ত্র, অর্থাৎ মানুষকে সম অধিকার দেওয়া, সাম্যের প্রকাশ, তাদেরকে ওই শোষক এবং শোষিতের রাজনীতিতে তিনি বলেছেন, জোট নিরপেক্ষ সম্মেলনে বলেছিলেন যে আমি শোষিতের পক্ষে। এই যে শোষিতের পক্ষে, অর্থাৎ সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর তার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাকে অত্যন্ত মূল্যবান তার জীবন আদর্শ কিংবা দর্শন ছিল বলে আমার মনে হয়। তো সেইখানে তখন আমরা দেখি যে ওই 3.5 বছরই দেশ একটা অবস্থায় দাঁড়িয়ে গেছে, এবং এই যে এই গণতন্ত্র এবং সমাজতন্ত্রের একটা যুদ্ধবদ্ধ রাজনৈতিক আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশ তখন দাঁড়িয়েছে। এবং শুধু দাঁড়ায়নি, এটা পশ্চিমা বিশ্বে এটা একটা অনন্য উদাহরণ হিসেবে দাঁড়িয়ে যাচ্ছিল যে দেশ একটি আলাদা মডেল তৈরি করবে। এবং তখন বিশ্বের যারা সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠী, পাকিস্তানের দোসর কিংবা পাকিস্তানের সাথে গাঁটছড়া, তারা এই বিষয়গুলোকে খুব সহজে নিতে পারে নাই। যেহেতু তারা বাংলাদেশের স্বাধীনতা নিতে পারে নাই, তারা যেহেতু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই কখনো, সুতরাং সেই সময় তখন তাদের এই যে সাফল্য, বাংলাদেশের যে সাফল্য, এই সাফল্যটাও তারা নিতে পারে নাই। যে কারণে এই ষড়যন্ত্র শুধু দেশের ভিতরেই ছিল না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। এবং এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। এবং এটা অত্যন্ত, আমরা বিভিন্ন যে সমস্ত ক্লাসিফাইড ডকুমেন্টস, এমনকি ওই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাসিফাইড ডকুমেন্ট যেগুলো সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে, ডিক্লাসিফাইড করা হয়েছে, সেসবও দেখা যায় যে এই সমস্ত এই ষড়যন্ত্রের অনেক পটভূমি, যেখানে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা, এনভয়, তারা কোনো না কোনোভাবে জড়িত। তো এই যে ভূমিকাটা, এই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে প্রেক্ষাপট, এটাকে বুঝতে হবে। সুতরাং তারপরে যখন আমরা দেখি যে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে এই যে হত্যাযজ্ঞ চালানো হলো, ইতিহাসের নির্মম একটি বিষয়, শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, বিশ্বের ইতিহাসে এটি বড় ধরনের একটি এমন একটি অবস্থা দাঁড়ালো যে দেশের স্বাধীনতা অর্জন, যার নাম দিয়ে, যার নেতৃত্বে, যার অঙ্গুলি হেলনে এই দেশটি স্বাধীন হলো, এই দেশের জাতি নতুন একটি মানচিত্র পেল, সেই জাতির জনক বঙ্গবন্ধুকে দেশের মানুষ হত্যা করতে পারে এটি ভাবা যায় না। এবং এটি মুক্তি, এই বঙ্গবন্ধুকে হত্যার পরে বিভিন্ন পত্রপত্রিকায়, বিদেশে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটা বহুলভাবে আলোচিত হতে থাকে। প্রথমে একটু ধোঁয়াশাচ্ছন্ন বিষয় ছিল, ইভেন ভারতীয় পত্রপত্রিকাগুলোতেও একটু ধোঁয়াশাচ্ছন্ন, এই জন্য যে আসলে কি ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা পেছনে কারা, কি ইত্যাদি, এগুলো বিশ্লেষণ হতে থাকলো। এবং বিভিন্ন পত্রপত্রিকায় আমি তখন দেখেছি টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দি হিন্দু, ডেকান হেরাল্ড, স্টেটসম্যান, বিভিন্ন রকম ভারতীয় পত্রিকাগুলোতে এগুলোর বহুল ব্যাপক কভারেজ হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে। কিন্তু প্রথম দিকে এই যে কভারেজ, এই কভারেজে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব এবং কিছুটা সংবাদের যে বিশ্লেষণ, তাতে করে কিছু ধরনের অপরিষ্কার ছিল, এবং তাতে করে বোঝা যাচ্ছিল না যে ঠিক অল্প দিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে আসলে কি ঘটেছে এবং কি জাতি কিভাবে কাকে কোথা থেকে হারালো। সুতরাং এটি যেমন একটি বিষয়, শুধু ভারতীয় পত্রিকা নয়, বিশ্বের বিভিন্ন জায়গার পত্রপত্রিকাতে এই নিউজগুলো এসেছে। যেমন নিউ ইয়র্ক টাইমসে
বড় করে ছবি দেওয়া হয়েছে এবং এই 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 ঘটনাটিকে বড় করে এসছে, দি নিউজে এসছে, লস অ্যাঞ্জেলেস টাইমে, বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে এসছে। সুতরাং এই বিশ্ব যে গণমাধ্যম সেগুলোতে বঙ্গবন্ধুর মৃত্যুকে শুধু সংবাদ হিসেবেই ছাপা হয় নাই, কোথাও কোথাও বিশ্লেষণও ছাপা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে যে যে জাতি তার জনককে সম্মান দিতে পারে না, সেই জাতিকে তাদের শ্রদ্ধা করতে ইচ্ছে করে না। সুতরাং এই এই ধরনের কথাবার্তা, লিভ শুলস একটি প্রবন্ধে উনি বলছিলেন যে এই বাসের এই জনকের হত্যাকাণ্ড চাইতে এত বড় ভয়াবহ মানে খারাপ বিষয় এই জাতি মানে এই দেশে ঘটতে পারে বলে আর মনে হয় না, বিশ্বেও এরকম আর কোনো ঘটনা ঘটবে বলে মনে হয় না। সুতরাং কত ভয়াবহ ভাবে, কত গভীর ভাবে বিষয়টিকে তারা বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। ইভেন অ্যান্থনি ম্যাসকার্নাস 1976 সালে, প্রায় ওই 75 সালের প্রায় 1 বছর পরে একটি ওই খুনিদের ওই রশিদ এবং ডালিমের তাদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ তাকে করে ওই ইন্টারভিউ ছেপেছিলেন। সেখানে তারা মানে নিজেদেরা ঘোষণা করেছিলেন যে তারা হত্যা করেছে, এবং শুধু হত্যাই করেনি, একই সাথে তারা বলেছে যে দেশের তখন তারা বলেছে যে তারা এটা একটা দায়িত্বপ্রাপ্ত, তাদের কাছে যেন এই দেশটি একটি মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এটা যেহেতু বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, সুতরাং মানে তাকে নিঃশেষ করে দিতে হবে, বিষয়টা এরকম। সুতরাং এই কথাগুলো দিয়ে বোঝা যায় যে এটা ওই পাকিস্তান যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে মেনে নিতে পারে নাই, একইভাবে ওই 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 বিষয়টি ঘুরে ফিরে ক্ষণে ক্ষণে এই পরিণতিতে এসেছে। এবং আমরা জানি যে সেখানে শুধু 1975 সালে 15 আগস্টে এই পরিণতি শেষ হয়নি। আমরা এখনো দেখি যে সেই 21শে আগস্টের জননেত্রী শেখ হাসিনার জনসভায় যে বোমা হামলা, যেখানে 22 জন লোক মরে গেল, মৃত্যুবরণ করল, প্রায় সব মিলে 24 জন লোক মারা গেল। এই যে ভয়াবহ অবস্থাগুলো সৃষ্টি করা হচ্ছে, সেগুলো কিন্তু একটার সাথে একটার একই সূত্রে গাঁথা আমি বলবো। এবং ওই যারা ষড়যন্ত্রকারী, যারা কুচক্রী, যারা এই দেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, তারা কিন্তু পুরোপুরি ওই এই তাদের এক ধরনের কুটচক্রে কিংবা তাদের হীন কার্যে তারা কিন্তু নিজেদেরকে ব্যস্ত রেখেছে, এবং তারা কিন্তু এই কাজটা ঘুরে ফিরে করেই যাচ্ছে। সুতরাং আমরা জাতি হিসেবে মুক্তিযুদ্ধের চেতনালব্ধ এবং একটি স্বাধীন জাতি হিসেবে আমরা জানি যে আমরা কিভাবে উন্নত হব, কিভাবে উন্নতি নিজেদেরকে করবো, এবং দেশ কিভাবে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু ষড়যন্ত্রকারীরা এর বিরুদ্ধে সবসময় লেগে আছে, এবং এই ষড়যন্ত্র আমরা দেখছি যে প্রকাশ পেয়েই যাচ্ছে। এখন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে পত্রপত্রিকায় বিভিন্নভাবে, বিদেশের পত্রপত্রিকায় এক ধরনের অপপ্রচার করা হয়েছে যে দেশে গণতন্ত্র নাই, বাকশাল কায়েম করার চেষ্টা হয়েছে, সুতরাং একদলীয় শাসন চলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটাও বুঝতে হবে যে সমাজতন্ত্রের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন সব মিলিয়ে যে কথাটা বললাম যে একটা নতুন ধরনের রাজনীতি সেই সময় বিদ্যমান ছিল, এবং সেখানে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষের মুখের হাসি ফোটানোর যে প্রচেষ্টা বঙ্গবন্ধুর ছিল, এবং এটা যে একটা সফলতার দিকে এগুচ্ছিল, সেই সফলতাটাকেই সেই পশ্চিমা, সেই সাম্রাজ্যবাদী গোষ্ঠীরা যেহেতু নিতে পারে নাই, সেই জন্যে তারা নানানভাবে অপপ্রচার করেছে যে দেশে গণতন্ত্র নেই, দেশে একদলীয় শাসন ইত্যাদি। কিন্তু এটাও সত্যি কথা, যদি বাকশালের কথা বলতে হয় তাহলেও আবার বলতে হবে যে বাকশাল তো সবগুলি রাজনৈতিক দলের একটি সম্মিশ্রিত প্রচেষ্টা। বাকশাল নিয়ে তো অপপ্রচার যতটা হয়েছে, সেখানে বাকশালের যে গুরু অর্থ, তার অন্তর্নিহিত যে বিষয়, সেটি কিন্তু আলোচনা করা হয়নি, একচেটিয়া এক ধরনের মুখরোচক সমালোচনা করা হচ্ছে। সুতরাং আমাদের সত্যিকার বিষয়টিকে যদি বুঝতে হয়, তাহলে বুঝতে হবে যে জনগণের যে অংশগ্রহণের মাধ্যমে যে শাসন চলবে,
যে গণতান্ত্রিক ব্যবস্থা চলবে, সেটা শতকরা 95 জনের কথায় এই দেশ চলবে। সুতরাং ওই 2-4-5 জন কোনো বিষয় নয়, যারা কথায় কথায় দেশকে নিয়ে তারা নানান ধরনের মুখরোচক কথাবার্তা বলেন। তারা মার্কিন সাম্রাজ্যবাদের দোসর তারা তখন সেই সময় চীনের সহযোগী ইত্যাদি। সুতরাং বুঝতে হবে যে সেই সময় আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের সাথে খুব বেশি দেশ কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে এগিয়ে আসে নাই, কারণ তখন ওই সাম্রাজ্যবাদী শক্তি তারা কিন্তু যথেষ্ট যুদ্ধবদ্ধ, তারা যথেষ্ট একসাথে তারা এগিয়েছে, যে কারণে চায়না এবং মার্কিন সাম্রাজ্যবাদ তারা কিন্তু প্রতিটি কাজেই তারা বিরোধিতা করেছে এবং প্রতিবাদ করেছে, কোনো ধরনের সহযোগিতা করে নাই। অথচ সেই সমস্ত দেশ, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এগিয়ে এসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য সহযোগিতা করেছে এবং এবং বঙ্গবন্ধুকে সেই আদর্শিক দিক থেকে তারা অনেক ধরনের সহায়তা দিয়েছে। আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের জন্য শুধু অর্থনৈতিক সাহায্য সহযোগিতা করা হয়েছে তাই নয়, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা, সহায়তা ইত্যাদি করা হয়েছে। এখন বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ওই যে অপপ্রচার চালানো যে গোষ্ঠী, তারা কোনোভাবেই আর মানে এটা বোঝাতে পারেনি কিংবা এমন কোনো সফলতা পায়নি যে তারা দেশকে উন্নয়নের কোনো ধরনের উন্নয়নকামী কোনো কার্যক্রম তারা গ্রহণ করতে পারে। আমরা দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় এই যে স্বঘোষিত খুনি যাদের পরবর্তী সময়ে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত জোরালো প্রচেষ্টায় তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি, তাদের ফাঁসি ঝোলানোর একটা প্রক্রিয়ায় আমরা এক সফলতা দেখেছি। কিন্তু এই যে ব্যবস্থাটা, এই যে রাষ্ট্রীয়ভাবে ওই খুনিদেরকে যারা প্রমোট করেছে, যাদেরকে বিভিন্নভাবে চাকরি বাকরি দিয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত করে পাঠিয়েছে, এক ধরনের প্রমোশন দিয়েছে ইত্যাদি, এগুলো যখন বেরিয়েছে তখন কিন্তু বিভিন্ন দেশের গণমাধ্যম এগুলো অনেক বড়ভাবে প্রচার করেছে। তো সুতরাং এবং আইনগতভাবে এটা যে বিচার করা যাবে না, এই ধরনের তারা আইন করে এই বিচার মানে এই হত্যার বিচার করা যাবে না, এই যে আইন তারা তৈরি করে, আমরা দেখেছি যে জননেত্রী শেখ হাসিনা আসার পরে, রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে এগুলো আস্তে আস্তে একটা সুরাহার পথে যায় এবং আমরা তার ফলাফল ইদানিং দেখতে পাচ্ছি। তবে এটা ঠিক 1972 সালে যখন 16 জুলাই সেই সময় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের একটা বার্ষিক সভায় বঙ্গবন্ধু বক্তৃতা দিয়েছিলেন। তখন সেখানে তিনি বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা এটি তার বিশ্বাস এবং এটি তিনি অবিচল ঠিক রাখতে চান এবং এটিকে সমুন্নত রাখতে গেলে যেহেতু তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই জন্য তিনি অনেকগুলো উদাহরণ দিয়ে সেই সময় বলেছিলেন যে এখন যে সমস্ত পত্রপত্রিকাগুলো বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যে সমস্ত সাংবাদিকরা এই বহাল তবিয়তে সেই 9 মাস কাজকর্ম করে বেরিয়েছে, না পাকিস্তানের পক্ষে গুণগান করেছে, তারা এই স্বাধীনতার পরেও কিন্তু এক ধরনের মানে এই কুচক্রীদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের যে কোনো ছোটখাটো বিষয়ে তারা বড় ধরনের সমালোচনা শুরু করেছে এবং তারা নানান ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। এবং পরিষ্কার উনি বলেছিলেন যে তাদের সমস্ত বিষয়ই আমার হাতে আছে, তাদের কাজকর্মের সমস্ত নথিপত্র আমার কাছে আছে, কিন্তু আমি যদি তাদের বিরুদ্ধে বলি তারা এখন দেশ গঠনের যে রাজনীতি হওয়া উচিত সেটা না করে তারা যে ষড়যন্ত্রের রাজনীতি করছেন, তাদের সাবধান হওয়া উচিত। এবং উনি একেবারে পত্রিকার নাম বলে ওই কথাগুলো বলেছিলেন। তো সুতরাং সেই সময় বঙ্গবন্ধুর যে দৃষ্টিভঙ্গি, যেহেতু বঙ্গবন্ধু একজন উদার মানবিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মানুষ ছিলেন, পর্বত প্রমাণ একটা ভাবমূর্তি ছিল তার। স্যার যদি একটু সংক্ষিপ্ত করেন স্যার, যদি শেষ করে দিচ্ছি। তাহলে এই যে অবস্থাটা আমরা পেয়েছি, তখন
বঙ্গবন্ধু যে একটা টাওয়ারিং একটা পার্সোনালিটি, জোট নিরপেক্ষ আন্দোলন কিংবা অন্যান্য বিভিন্ন মানে আন্তর্জাতিক ফোরামে তার যে ইমেজ, সেটাকে কিন্তু শুধু জাতীয়ভাবে নয়, আন্তর্জাতিকভাবে উনি একজন একজন বিরাট নেতা। সুতরাং ওই ভাবমূর্তিকে খর্ব করার জন্য, নষ্ট করার জন্য দেশে নানানভাবে পায়তারা হয়ে, সুতরাং বঙ্গবন্ধু কিন্তু তখনই সতর্ক করেছেন। যাই হোক, আমি আর বক্তব্য বাড়াতে চাই না। অনেকেই আছেন, জব্বার ভাই আছেন, আমাদের মাননীয় মন্ত্রী এবং আরো যারা আলোচক করবেন। তো বিষয়টা এই যে বঙ্গবন্ধু গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন এবং তার সারা জীবনের রাজনীতি দিয়ে তিনি বুঝিয়েছেন যে তিনি শুধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিই নন, তিনি অন্যতম বাংলার মানুষের মানবতার অন্যতম রূপকার, মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য তার অবদান অনন্য এবং তিনি বঙ্গবন্ধু হিসেবেই আমাদের কাছে চিরজীবী থাকবেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যারকে তার চমৎকার তথ্য নির্ভর বক্তব্য দেওয়ার জন্য। আমরা একটু যদি ছোট্ট করে বলতে চাই যে 1976 থেকে 1980 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কোনো সংবাদ তৎকালীন সময়ে পত্রিকাগুলোতে প্রকাশিত হয়নি। বলতে গেলে যদি আমরা একটু বলি, যেটা পত্রিকাগুলো থেকে আমরা জেনেছি যে 1976 সালে তার জন্মবার্ষিকী উপলক্ষে 1 বছরে কোনো সংবাদ প্রকাশ করা হয়নি। 77 সালের 17 মার্চে সংবাদ প্রকাশ করা হয়েছে, যদিও সেটি 18 মার্চে এসে প্রকাশিত হয় এবং সেখানে বঙ্গবন্ধুকে আখ্যায়িত করা হয়েছে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা হিসেবে। সেখানে বঙ্গবন্ধুর নামের সামনে বঙ্গবন্ধু তো দূরে থাক, শেখ মুজিব কথাটিও উল্লেখ করা হয়নি। আসলে এটি প্রমাণ করে তৎকালীন সময়ে যে গণমাধ্যমের বাক স্বাধীনতা ছিল না, সেটি কিন্তু আমাদের কাছে এটি পরিষ্কার হয়। আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর মফিজুর রহমান স্যারের যদিও একটু আগেই যুক্ত হয়ে আমাদের সঙ্গে কথা বলার কথা ছিল, কিন্তু স্যার একটু যুক্ত হয়েছেন পরে। আমরা এই পর্যায়ে অধ্যাপক ডক্টর মফিজুর রহমান স্যারকে বলবো বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি শীর্ষক যদি আমাদেরকে একটু সংক্ষেপে আলোকপাত করেন। মফিজুর রহমান স্যার শুনতে পাচ্ছেন? একটু যদি আনমিউট করে নেন। জি জি প্লিজ। জি শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করেন স্যার। শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। তো আজকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় উপস্থিত মাননীয় মন্ত্রী আছেন এখানে প্রধান অতিথি হিসাবে। আমি ইতিমধ্যে একটু লেট হওয়ার কারণে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বিশেষত আমি আমার শিক্ষক অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যার যে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন, চমৎকার তথ্য সমৃদ্ধভাবে আজকের এই আলোচনায় এনেছেন, তারপরে আসলে খুব বেশি কিছু বলার নেই। আমি সমস্ত আলোচনাটা স্যারের কাছ থেকে শুনতে পারলে আরো সমৃদ্ধ হতাম। ক্লাসরুমে শুনেছি স্যারের কাছ থেকে, আজকে অর্ধেকটা শুনতে পেরেছি, বাকিটা শুনলে আমার নিজেরই আরো ভালো লাগতো। স্যার দুঃখিত, আমি একটু বাইরে ছিলাম। তো আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আসলে এই শোকের মাসে আমরা সবাই জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করি। যেমনি ভাবে বলছিলেন অধ্যাপক গোলাম রহমান স্যার, আসলে গণমাধ্যম, রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্ব, এই বিষয়গুলো এক সূত্রে গাঁথা। সেই বিষয়গুলো আমরা যদি দেখি যে আমরা বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটকে যদি একটা সিস্টেম হিসেবে ধরি, তাহলে সেই সময়কালের গণমাধ্যম সেটা একটি সাব সিস্টেম এবং সেখানে কিন্তু তৎকালীন বিষয়াবলী আপনার যে 15ই আগস্টের নারকীয় হত্যাকাণ্ড, 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্য বৃন্দ, ছোট্ট শেখ রাসেল সহ বঙ্গমাতা এবং অন্যান্য যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেটি ছিল সবচেয়ে বড় ঘটনা এবং সেটি একটি নারকীয় হত্যাকাণ্ড।
পৃথিবীর ইতিহাসে বিরল হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিষয়টি সংবাদপত্রে বা গণমাধ্যমে কিভাবে এসেছে সেই বিষয়টি ছিল আজকে আলোচনার মূল বিষয়। অধ্যাপক গোলাম রহমান স্যার বিভিন্ন তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেছেন। আমি জাস্ট পাশাপাশি দু একটি কথা বলতে চাই। প্রথমত আমরা কিন্তু সেই সময়ে খুবই ছোট, অতএব আমাদের ঠিক মানে প্রাথমিক তথ্যসূত্র হিসাবে খুব বেশি কিছু বলার আমাদের দিক থেকে থাকে না। আমরা পড়াশোনা করে বা সিনিয়রদের কাছ থেকে শুনেই আমরা সেই বিষয়গুলো বলি। যতটুকু এ পর্যন্ত আমরা শুনেছি বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচকবৃন্দ, আমাদের বুদ্ধিজীবী শ্রেণী, অন্যান্য যারা আছেন, যে সব যারাই শুনেছেন প্রাথমিকভাবে তারা বলেন যে রেডিও বার্তা থেকেই তারা প্রথম সেই বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। এবং সেই রেডিও বার্তাটি কি? সেই রেডিও বার্তাটি হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি রেডিও বার্তা, যেখানে আসলে যিনি সেই রেডিও বার্তা দেওয়ার মতো যার কোনো ক্যাপাসিটি ছিল না তৎকালীন সময়, এমন একজন ব্যক্তি রেডিও বার্তা দিলেন যে দেশে মার্শাল ল জারি করা হয়েছে এবং মুজিব সরকারকে উৎখাত করা হয়েছে এবং সেখানে তারা জনগণের শাসন, জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার প্রতিষ্ঠা করেছেন, এই ধরনের কিছু বার্তা তারা দিলেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু রেডিও বার্তা থেকে ক্রমান্বয়ে মানুষ জানতে পারছে এবং আস্তে আস্তে মানুষ যে হিউম্যান চ্যানেল, যেটি যে মানুষ থেকে মানুষের শোনা, সেভাবে কিন্তু বার্তাটি ঢাকা আমরা যেরকম শুনেছি মানুষে মানুষে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সেটি ছড়িয়ে পড়েছে। তারপরে যেটি আসে সেটি হচ্ছে যে আসলে ওই দিনের সংবাদপত্র, গণমাধ্যম, যেগুলোতে প্রত্যেক দিনকার বড় ঘটনাগুলো, অন্যান্য জনঘনিষ্ঠ বিষয়াবলী উপস্থাপিত হওয়ার কথা, তাদের কি ভূমিকা ছিল, তা কিভাবে সেটাকে উপস্থাপন করেছে সেই বিষয়গুলো আমরা জানি। যে সেটা আপনার সেই আপনার প্রত্যুষে সেই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কারণে গণমাধ্যমের যে একটি ডেডলাইন থাকে, সেই ডেডলাইন আসলে মেনটেন করার ক্ষেত্রে তাদের এই ঘটনাগুলো ঠিক তারপর দিন প্রকাশিত হওয়ার ক্ষেত্রে এক ধরনের তাদের টেকনিক্যাল অসুবিধা থাকে। কিন্তু তারা কিন্তু অনেক সংবাদপত্রগুলো অনেক ধরনের যে বঙ্গবন্ধুর যে প্ল্যান ভিজিট গুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু তারা প্রস্তুত ছিল। এই জন্য আমরা যেটি দেখি যে বাংলাদেশ অবজারভার সহ ইত্তেফাকে আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু যে আগমন করবেন এবং কনভোকেশন উপলক্ষে সেই বিষয়ে কিন্তু তারা ব্যানার হেডলাইন বড় করে সেগুলো তারা ছাপিয়েছে। আমার ধারণা এই সমস্ত কথাবার্তাগুলো গোলাম রহমান স্যার ইতিমধ্যে হয়তো বলেছেন বা অন্যান্য আলোচকরা বলে থাকতে পারেন। তারপরে আমি জাস্ট একটু খানিকটা বলতে চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটটি সেটি ছিল সংবাদপত্রগুলোর একটি অন্যতম প্রধান সংবাদ সেদিনের। এবং আপনার তার পাশাপাশি বঙ্গবন্ধুর আরো কিছু সাইড নিউজ, অর্থাৎ ছোটখাটো বিষয় আসলে সেগুলো কিন্তু তারপর দিন সংবাদপত্র, প্রধানত যে সংবাদপত্রগুলো অর্থাৎ তৎকালীন সময়ের বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, এই ধরনের সংবাদপত্রগুলোতে সেই খবরগুলো খুব বড় করে সেগুলো প্রকাশিত হয়েছে। কিন্তু তার পরের দিনের সংবাদপত্রগুলোর কথা যদি বলি, তাহলে সেখানে আমরা কি চালচিত্র দেখতে পাই? আসলে কোনো গণমাধ্যম কি সেগুলো টেলিগ্রাম আকারে ছাপিয়ে সেগুলো কি জনগণের কাছে পৌঁছে দিয়েছে? এরকম কিন্তু আমরা শুনতে পাই না এবং দেখতে পাই না। যে সাধারণত যে যদি মূল ভার্সন অর্থাৎ মূল এডিশন যদি কোনো কিছু মিস করে, এবং এত বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে যে সবচেয়ে নির্মম যে হত্যাকাণ্ড, সেই ঘটনা তো আসলে এটা শুধুমাত্র যে আমাকে নিয়মিত এডিশনের মধ্যে ধরাতে হবে তা নয়, কিন্তু এমন একটি ঘটনা ঘটলে সেটা আমাকে তাৎক্ষণিকভাবে বুলেটিন আকারে ছাপিয়ে সেটা আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার কথা। কিন্তু সেই ঘটনাগুলো কিন্তু, সেই বিষয়গুলো কিন্তু আমরা গণমাধ্যমের ক্ষেত্রে উপস্থিত দেখতে পাই না। তো তার পরবর্তী দিনে যেগুলো এসছে সেগুলো আসছে খন্দকার মোশতাকের সেই ক্যাবিনেট, তার যে ক্ষমতা গ্রহণ, সেই সমস্ত বিষয় সেগুলি ফার্স্ট লিড হয়েছে। ইভেন বঙ্গবন্ধুর যে মৃতদেহ, ওনার পরিবারবর্গের যে মৃতদেহ, সেই মৃতদেহগুলো যে দীর্ঘ সময় 32 নম্বরে পড়েছিল এবং সেগুলো নিয়েও কিন্তু কোনো ধরনের খবর আমরা দেখতে পাই না এবং চোখে পড়ে না। এবং কিভাবে তারপরে লম্বা সময় পরে সেই টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হলো, কিভাবে সমাহিত করা হলো, সেগুলো কিন্তু সংবাদপত্রে ছোট্ট করে দু একটি সংবাদপত্রে এসছে যে মুজিব হ্যাজ বিন বিউরিড উইথ প্রপার ওয়ানার ইন টুঙ্গিপাড়া, এরকম আমি জাস্ট নির্যাসটা বলছি, এই ধরনের হেডলাইন দিয়ে ছোট ছোট করে কয়েকটি সংবাদপত্রে খবর এসেছিল।
কিন্তু আসলে বঙ্গবন্ধু সেই হত্যাকাণ্ড তো হওয়ার কথা ছিল পুরো পৃষ্ঠা জুড়ে, কিন্তু সেগুলো কিন্তু অর্থাৎ মানে এটা হচ্ছে যে যে স্বাভাবিক সাংবাদিকতা তখন কিন্তু হয়নি। এবং স্বাভাবিক সাংবাদিকতা না হওয়ার কারণ যেগুলো আমরা ইতিমধ্যে আমরা বুঝতে পারি, যে সাংবাদিকতা পরিচালিত হয়, চর্চা হয় একটি কনটেক্সটে, একটি রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর মধ্যে। সেই কাঠামোর মধ্যে যদি কোনো বিচ্যুতি ঘটে, তাহলে স্বাধীন সাংবাদিকতা এবং আপনার যে স্বাভাবিক সাংবাদিকতা সেগুলো ব্যাহত হয়। এতে বোঝা যায় যে আসলে মার্শাল ল যে জারি করা হলো, তারা আইএসপিআর থেকে যে বিষয়গুলো পাঠানো হতো সেগুলোই কিন্তু সংবাদপত্রে যেত। এর বাইরে সংবাদপত্রকে সাংবাদিকরাও নিজস্ব জায়গা থেকে সেই সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে আসার মতো আসলে তেমন কিছু আমরা লক্ষ্য করি না। এবং আইএসপিআর এর বাইরে অন্য কোনো ডকুমেন্ট, অন্য কোনো সংবাদ, অন্য কোনো অপিনিয়ন, অন্য কোনো লেখালেখিও কিন্তু আমরা গণমাধ্যমগুলোকে দেখতে পাই না। এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাই যে আসলে সংবাদপত্রে যে কণ্ঠরোধ করার, অর্থাৎ সারা জীবন বঙ্গবন্ধু তার নিজস্ব জীবনে তিনি সংবাদকর্মী ছিলেন, তিনি সংবাদপত্র ব্যবস্থাপনার সাথে ছিলেন। তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সাথে ইত্তেফাকের যেই জন্ম থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে গণমাধ্যম এবং বঙ্গবন্ধুর সাথে কিন্তু ওতপ্রোত সম্পর্ক ছিল। যে গোলাম রহমান স্যার কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রেস ক্লাবের সেই ভাষণে কিন্তু বঙ্গবন্ধু সাংবাদিকতাকে উন্নয়নের স্বার্থে ব্যবহার করার জন্য রেসপন্সিবল সাংবাদিকতার কথা বলছিলেন এবং স্বাধীন সাংবাদিকতার কথা বলছিলেন। আমার ঠিক পার্টিকুলারলি মনে নাই, পাকিস্তানেও কিন্তু সেই স্বাধীনতার আগে একটি অ্যাসেম্বলিতে সম্ভবত একটি জায়গায় তিনি স্বাধীন সাংবাদিকতার পক্ষে স্বচ্ছ কণ্ঠ তিনি প্রকাশ করেছিলেন। অর্থাৎ বঙ্গবন্ধু যেখানে সাংবাদিকতাকে তার আদর মমতা দিয়ে, তার সমস্ত কিছু দিয়ে তিনি উপরে তুলে ধরতে চেয়েছিলেন, সেই জায়গায় কিন্তু গণমাধ্যম ঠিক আসলে তার যথাযথ ভূমিকাটি পালন করতে ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থ হওয়ার কার্যকারণগুলো হয়তো আমরা বিশ্লেষণে রাখি, কিন্তু ব্যর্থ হয়েছে সে বিষয়টি আমাদেরকে বলতে হবে। তো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে তুলে ধরেছে সেটা বিস্তৃত আকারে গোলাম রহমান স্যার বলেছেন, আমি সেই জায়গায় আর যেতে চাই না। একটি বিষয় যেটি বলার, সেটি হচ্ছে যে রাজনীতি গণমাধ্যমের এজেন্ডা সেট করে, আমরা বলি তত্ত্বীয়ভাবে। আবার গণমাধ্যমও কিন্তু মানুষের চিন্তা ভাবনা এবং এজেন্ডা সেট করার ক্যাপাসিটি রাখে, ক্ষমতা রাখে। অর্থাৎ এই যে অফিসিয়াল ডিসকোর্সের বাইরে গিয়ে, অর্থাৎ আইএসপিআর এবং সামরিকতন্ত্র এবং বেঈমান মোস্তাক সরকারের অন্যান্য যারা আছে তাদের যে ডিসকোর্সের বাইরে গিয়ে যে একটা অল্টারনেটিভ ডিসকোর্স তৈরি করার যে কোনো ধরনের ন্যূনতম প্রয়াসও কিন্তু আমরা সেটি গণমাধ্যমের কাছে দেখতে পাইনি। তো সেটি একটি বড় ব্যত্যয় আমাদের সংবাদপত্রের জন্য। যতই আমরা সেগুলো এক্সকিউজ উপস্থাপন করি না কেন, কিন্তু সেই জায়গাটি আমাদেরকে দীর্ঘ পীড়নের মধ্যে রাখে। কিন্তু আপনি যেটি বলছিলেন সঞ্চালক, সেটি হচ্ছে যে আসলে তার পরবর্তী সময়ে কি হলো। আমরা দীর্ঘ সময় কিন্তু, যেটি আপনি বলছিলেন যে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শব্দ সংবাদপত্রে ছাপা হওয়ার জন্য, এবং উনি ক্ষমতায় আসার আগে জাতির জনক বঙ্গবন্ধু অর্থাৎ বঙ্গবন্ধু শব্দটিও কিন্তু সেভাবে সংবাদপত্রে লিখিত হয়নি। আপনি যেটি বলছিলেন দীর্ঘ সময় তো একেবারেই নাম উচ্চারিত হয়নি। আস্তে আস্তে যখন সাংস্কৃতিক পরিমণ্ডলে বিভিন্ন আলোচনা সভায় ছোটখাটো করে বিভিন্ন কবি সাহিত্যিকরা যখন কবিতায় নির্মলেন্দু গুণ সহ অন্যান্যরা আস্তে আস্তে নিয়ে আসা শুরু করলেন, ক্রমান্বয়ে নামটি ব্যবহার হতে শুরু করে। কিন্তু যথাযথভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক তো সাংবিধানিকভাবে অনেক পরে এসেছে, কিন্তু বঙ্গবন্ধু শব্দটি ব্যবহৃত হতেও বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে দেশের। সেটাও কিন্তু গণমাধ্যমের জন্য একটি বিশাল বিচ্যুতি এবং আপনার ব্যর্থতার জায়গা আমি বলবো। তো যাই হোক, পরবর্তী রাজনীতি আমরা মোটামুটি ভাবে আজকে যারা আলোচনা আছেন তারা বলবেন। পরবর্তী রাজনীতির বিভিন্ন ডাইনামিক্স, গতি প্রকৃতি গুলো আমাদের গোলাম রহমান স্যার ধরিয়ে দিয়েছেন আমাদেরকে। কিন্তু আসলে এই যে বঙ্গবন্ধুকে হত্যা এবং তার পরিবারবর্গের সবাইকে, জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা ছাড়া, মফিজুর রহমান স্যার যদি একটু সংক্ষিপ্ত আমি শেষ করছি। এবং এই যে দুজন দেশের বাইরে থাকার কারণে বেঁচে যাওয়া, সেই বিষয়গুলো ছাড়া যে পরিবারের সকলকে এভাবে হত্যা করা আমাদের বিশ্ব ইতিহাসে কিন্তু আমাদেরকে বেঈমান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এবং শুধুমাত্র তাই নয়, আমরা জানি ইনডেমনিটি অ্যাক্ট, গোলাম রহমান স্যার বলেছেন বিচার করা যাবে না। এমন বিষয় পৃথিবীতে আর আছে কিনা আমি জানি না
যে এত বড় একটি হত্যাকাণ্ড তার বিচার করা যাবে না, তা অ্যাসেম্বলিতে প্রথম অর্ডিন্যান্স, তার পরবর্তী সময় আইন করে সেটাকে বারণ করা হয়েছে যে বিচার করা যাবে না। এত অন্যায়ের শিকার হয়েছেন বঙ্গবন্ধু পরিবার এদেশের মানুষের কাছে। অথচ এই বঙ্গবন্ধুই কিন্তু বলেছিলেন, আমার প্রথম ভালোবাসা আমার জনগণ, বাঙালি, আমার মানুষ, আমার দ্বিতীয় ভালোবাসা আমার তৃতীয় ভালোবাসা। এবং পার্টিকুলারলি উনি একটা ইন্টারভিউতে বলেছিলেন, আমি সবচেয়ে, আমার পরিবারের চেয়ে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার আমার এই বাঙালি জনগণকে। যেই ভালোবাসা দিয়ে তিনি বাঙালিকে একটি স্বাধীন জাতি হিসাবে, একটি স্বাধীন মানচিত্র, একটি দেশ দিয়ে গেলেন, সেই বাঙালি আমরা আসলে আমাদের যে কৃতজ্ঞতা বোধ আবদ্ধ থাকার কথা সারা জীবন, তার থেকে আমরা আসলে পৃথিবীর ইতিহাসে আমরা অন্যরকম ভাবে চিত্রিত হলাম। তো যাই হোক, পরবর্তী সময়ে রাজনীতি বিভিন্ন ভাবে গতিধারা পেয়েছে এবং আমরা দেখেছি একসময় আমাদের বঙ্গবন্ধু কন্যা আমাদের বাঙালির নেতৃত্বে এসেছেন এবং গত এক দশক যাবৎ তিনি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে আজকের এমন জায়গায় এসেছেন। আজকের গণমাধ্যম কিন্তু একটি বিস্তৃত গণমাধ্যম। আজকের গণমাধ্যম কিন্তু সংখ্যায় এবং পরিমাণে আমরা জানি, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন মিডিয়া, সমস্ত ক্ষেত্রে আমি জানি। আমি আজকের মন্ত্রী মহোদয়, ওনার সাথে আমি একটি কমিটিতে ছিলাম, অনলাইন নীতিমালা যখন প্রণয়ন করা হয়, আমি কয়েকটি মিটিং এ ছিলাম ওনার সাথে। তো এই যে সমস্ত বিস্তৃত ক্ষেত্রে ব্রডকাস্টিং নীতিমালা থেকে শুরু করে সমস্ত কিছুকে, অর্থাৎ যথাযথভাবে গণমাধ্যমের শক্তিকে জাতীয় উন্নয়নে, জাতীয় রাজনীতির উন্নয়নে, ন্যায় বিচারের প্রতিষ্ঠায় পাইয়ে দেওয়ার জন্য কিন্তু আজকে গণমাধ্যম এর বিভিন্ন সেকশন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রীবর্গ কাজকর্ম করছেন, প্রশাসন কাজকর্ম করছে। অতএব সেই শক্তিশালী গণমাধ্যম তাদের যে অতীত বিচ্যুতি, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে এসে জাতির জনকের যে সোনার বাংলা, স্বপ্নের সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশন এবং 21 সালের মধ্যে যে একটি উন্নত দেশে পরিণত করা, সেই ক্ষেত্রে গণমাধ্যম ভূমিকা পালন করবে। তাহলে তার পরিণতি হিসেবে আমাদের জাতীয় রাজনীতি, আমাদের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, সেগুলো আলোকিত হবে, সেগুলো আরো উন্নত হবে, সে আশাবাদ ব্যক্ত করি। আমি আজকে আবারও জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং তার পরিবারের সকল সদস্য যারা সেদিন 15ই আগস্ট হত্যাকাণ্ডে, নারকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আজকে যারা উপস্থিত আমার শিক্ষক ডক্টর গোলাম রহমান সহ মন্ত্রী মহোদয়, অন্যান্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মফিজুর রহমান স্যারকে। তিনি অত্যন্ত নিপুণভাবে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি শীর্ষক কথা বলেছেন। আমাদের এই পর্যায়ে আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব। আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব শ্রদ্ধেয় মোস্তফা জব্বার স্যারকে। মোস্তফা জব্বার স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আপনি আমাদের সামনে বক্তব্য তুলে ধরেন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই যে আজকে এটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এমন সময়ে হচ্ছে যে সময়টা বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করার কথা এবং তার হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও রাজনীতি, এই বিষয়টি সচরাচর আলোচনা করা হয় না। সেই কারণেই আমার কাছে মনে হয়েছে যে এটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং এরই মধ্যে আমি অন্তত যে দুটো আলোচনা শুনেছি, আমার খুব প্রিয় মানুষ গোলাম রহমান সাহেব এবং ডক্টর মফিজুর রহমান সাহেব, এই দুইজনেই এত চমৎকারভাবে বিষয়টি সংক্ষেপের মধ্যে তুলে ধরেছেন, যেটি আমার কাছে মনে হয় যে আমার ওই জায়গাটাতে আর পুনরাবৃত্তি করার প্রয়োজনীয়তা নাই। আমি যাদের সাথে কথা বলছি তারা প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকতা এবং গণমাধ্যমের সাথে শিক্ষা এবং তার প্রয়োগ, এই বিষয়গুলো নিয়ে একেবারে সাংঘাতিকভাবে সম্পৃক্ত। আর আমি হচ্ছি সেই মানুষ, যেই মানুষ সংবাদপত্রের পাঠক থেকে আকস্মিকভাবে সাংবাদিক হয়ে আবার সাংবাদিকতার নেতৃত্ব দেওয়ার জায়গাতেও চলে গিয়েছিলাম। আমি স্বাধীন দেশে প্রথম যে সংগঠনটি সবচেয়ে বড় ভূমিকা পালন করে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, তার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি এবং আমি খুব শ্রদ্ধার সাথে স্মরণ করি
বিএফইউ সভাপতি ছিলেন নির্মল সেন এবং সেক্রেটারি ছিলেন গিয়াস কামাল ভাই, আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন কামাল লোহানী সাহেব এবং রিয়াজ সাহেব ছিলেন সম্পাদক, এবং তাদেরকে নিয়ে বাংলাদেশের সংবাদপত্র জগৎ যেভাবে যে অবস্থাতে কাজ করেছে, যারা ওই সময়ে উপস্থিত ছিলেন না অথবা চাক্ষুষ দেখেননি, হয়তোবা কিছুটা আর্কাইভ দেখে বুঝতে পারবেন বঙ্গবন্ধুর আমলে সংবাদপত্র যেই স্বাধীনতা নিয়ে যেইভাবে সর্বমুখী ভাবে তার দায়িত্ব পালন করতে পেরেছে, এবং যেই ধরনের সমালোচনা থেকে শুরু করে ইভেন ভুয়া তথ্য, মিথ্যা তথ্য, আক্রমণাত্মক তথ্য, যেসব দিয়ে যে অবস্থাতে বঙ্গবন্ধুর সরকারকে পর্যন্ত হেয় করার চেষ্টা করা হয়েছে, এটি আমার কাছে মনে হয় যে এটি বোধ হয় না কারো পক্ষে সহ্য করা সম্ভব ছিল। বিশেষ করে পাকিস্তান আমলের অভিজ্ঞতা নিয়ে আমাদের, যখন আমরা স্বাধীন বাংলাদেশে যদি স্বাধীন সংবাদপত্র জগতে প্রবেশ করি, তখন কিন্তু আমাদেরই বিশ্বাস করা কঠিন ছিল যে আমরা কি আসলে কি অবস্থার ভিতর দিয়ে আসি। পরবর্তীকালে আপনারা যে আলোচনা করেছেন, সেই আলোচনার মধ্যে আমি যে বিষয়টি স্পষ্ট করে বলতে চাই, সেই বিষয়টি হচ্ছে আমি অবশ্য বঙ্গবন্ধু হত্যার পরে সাংবাদিকতার জগৎ থেকে সরে দাঁড়াই, লেখালেখির জগতে নিজেকে গুটিয়ে রাখি এবং তার মধ্যে সীমাবদ্ধ থাকি। আমি সাংবাদিকদের ক্ষেত্রে দুটো দিক থেকে দেখতে চাই। একটি হচ্ছে বঙ্গবন্ধুর সময়কালে যে সাংবাদিক ইউনিয়ন অথবা সাংবাদিক নেতৃবৃন্দ অথবা সাংবাদিক বৃন্দ যে ভূমিকা পালন করতে পেরেছে, সেই সাংবাদিক বৃন্দ, সেই সাংবাদিক ইউনিয়ন অথবা আমাদের নেতৃবৃন্দ, তারা কিন্তু জিয়াউর রহমানের সময়কাল থেকে শুরু করে আমাদের নেত্রী ফিরে আসার আগ পর্যন্ত কোনোভাবেই তাদের যে ভূমিকা করা উচিত ছিল সেই ভূমিকা কিন্তু পালন করতে পারেননি। যদি পারতেন তাহলে কিন্তু যে বাংলাদেশ 21 বছরের একটি দুঃসময় পার করেছে, এই দুঃসময়টা হয়তো এতটা লম্বা হতো না, হয়তো এতটা কষ্টকর হতো না, হয়তো একটি শ্বাসরুদ্ধকর অবস্থার ভিতরে কাটাতে হতো না। আবার অন্য দিক থেকে এটিও বলার বিষয় যে প্রকৃতপক্ষে যখন ক্যান্টনমেন্ট থেকে নির্দেশ আসে, সেই নির্দেশ তো সাংবাদিকদের পক্ষে অস্বীকার করা অথবা তার বিরুদ্ধে কোনো কিছু করা, সেটি তখনই করা সম্ভব হয় যখন রাজনৈতিক পরিবেশ বিরাজ করে। অতএব রাজনৈতিক পরিবেশ বিরাজ করার উপর নির্ভর করেই কিন্তু সংবাদপত্র এবং তার স্বাধীনতার বিষয়গুলো, এগুলোকে ব্যাখ্যা করার দরকার আছে। বঙ্গবন্ধু সম্পর্কে গোলাম রহমান সাহেব একটা চমৎকার কথা বলেছেন, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু বাকশাল গঠন করে নাকি আমাদের সকল স্বাধীনতা হরণ করে ফেলেছিলেন। অনেকেই জানেন না, হ্যাঁ, বঙ্গবন্ধু সংবাদপত্রের সংখ্যা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু কমিয়ে দেওয়ার পরেও সংবাদপত্র থেকে যারা বেকার হয়েছিলেন তাদের কর্মসংস্থান থেকে আরম্ভ করে সমস্ত রকমের পদক্ষেপ, ইতিবাচক পদক্ষেপ, তার পুরোটাই কিন্তু বঙ্গবন্ধু করেছিলেন। এবং এইটি সেই সময়কালের রাজনীতি যদি কেউ না বুঝে, বিশ্ব প্রেক্ষিত যদি না বুঝে, তাহলে তার পক্ষে এটি বোঝা কঠিন বঙ্গবন্ধু কেন দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন, কেন বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন, এবং যে কথাগুলো তারা বলেন এই বাকশালের মেম্বারদের মধ্যে মিস্টার জিয়াউর রহমানও কিন্তু ছিলেন। অতএব সামগ্রিকভাবে আপনারা যে আলোচনাটা করেছেন সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভূমিকা, সেই বিষয়গুলো আপনারা স্পষ্ট করেছেন। আমি শুধু এই রাজনীতির অংশটাতে একটু আলোকপাত করতে চাই। একটা খুব স্বাভাবিক প্রশ্ন যে কোনো মানুষের মধ্যে হবে, বঙ্গবন্ধুকে হত্যা করা হলো কেন? এই প্রশ্নের জবাব একটাই, বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরি করেছেন। বঙ্গবন্ধু যদি বাংলাদেশ তৈরি না করতেন এবং বঙ্গবন্ধু যদি অন্যদের যে ছক ছিল সেই ছক অনুযায়ী অথবা কোনো রকমের আপোষের মধ্যে যেতেন, তাহলে বঙ্গবন্ধুকে তো জীবন দিতে হতোই না। ওই যে 72 সালে যখন বঙ্গবন্ধুকে ভুট্টো বলেছিলেন আপনি তো পাকিস্তানের প্রেসিডেন্টও হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, তার কোনোটা না কোনোটা তিনি হতেই পারতেন। পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব অথবা রাষ্ট্রপতিত্ব ছেড়ে বঙ্গবন্ধু
যে কাজটা করেছিলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, সেটাই বঙ্গবন্ধুকে হত্যা করার প্রধানতম কারণ। এখন যদি আমরা দেখি, আমি ঠিক ৭৫ পরবর্তীকালে বুঝতে পারিনি যে এই এই ধরনের ঘটনাটা কেন কিরকম ভাবে আসলে ঘটতে গেছে। তখন আমার কাছে মনে হয়েছিল যে রাজনৈতিক পরিস্থিতিটা এমন ভাবে তৈরি হয়ে গিয়েছিল, সেই পরিস্থিতিতে পাকিস্তানের অভিজ্ঞতা অনুসারে পাকিস্তানে যেরকম সামরিক অভ্যুত্থান হয়, সেই রকম সামরিক অভ্যুত্থান বাংলাদেশেও ঘটেছে। সামরিক অভ্যুত্থান হিসেবে কিন্তু আমার তখন মনে হয়েছিল যে এটা আরেকটি সামরিক অভ্যুত্থান হয়েছে। ধারাবাহিকভাবে পাকিস্তানের যে সামরিক অভ্যুত্থানের ইতিহাস, তার আরেকটি ধাপ সম্ভবত বাংলাদেশে ঘটা শুরু হয়ে গেল। কিন্তু এখন যদি আমি ব্যাখ্যা করি, তখন আমাকে ওইটিকে কেবলমাত্র সামরিক অভ্যুত্থান বলে মনে হয় না। এর কার্যকারণটাকে আমি এইভাবে বলতে চাই যে বঙ্গবন্ধু লক্ষ্য করে থাকবেন যে ৪৭ সালে যখন পাকিস্তান আন্দোলন হয়, তখন এখন তার লেখা বইগুলো অথবা পাকিস্তানের সিক্রেট ডকুমেন্টস গুলো, অন্যদের লেখাগুলো, তার সবগুলো যদি এখন একত্রিত করেন, দেখেন অনেক বক্তব্য স্পষ্ট হয়ে যাবে তার। যেমন আমি বলি যে আমরা চিন্তা করতাম বাংলাদেশ নামকরণ কবে হয়েছে, আচ্ছা বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা কবে করেছেন, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা কথাবার্তা বলি। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। ছোট্ট একটা তথ্য আমি সেদিন পেলাম, সেটি হচ্ছে আমার বন্ধু মুনতাসির মামুনের বইতে একটি ছোট্ট অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদে আছে অন্নদা শঙ্কর রায় আমাদের বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন এবং তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এই বাংলাদেশ এবং সোনার বাংলা এই ধারণা কোত্থেকে পেলেন, কবে পেলেন? বঙ্গবন্ধু একটু মুচকি হাসি বলছিলেন যে এই বাংলাদেশ এবং সোনার বাংলার ধারণা আমার ৪৭ সালে, এবং এই ৪৭ সালের ধারণা, সেই ধারণাটিকে এখন যদি আমরা ব্যাখ্যা করি যে লোকটা ৪৭ সালে বাংলাদেশ করবে এবং সোনার বাংলা করবে এই ধারণা নিজের বুকের মধ্যে নিয়ে বসে থাকলেন, তাহলে আবার পাকিস্তান আন্দোলনে কেন গেলেন? সেইটারও ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বলেছেন যে আমি দেখতে পেয়েছি যে রাজনৈতিক প্রবাহ যেটি আছে, সেই রাজনৈতিক প্রবাহটা আসলে এইরকম একটি সাম্প্রদায়িক রূপ নিয়ে নিয়েছে। কিরকম নিয়ে নিয়েছে? সোহরাওয়ার্দী সাহেবরা দিল্লিতে গিয়েছিলেন একটি বৃহৎ বঙ্গ গঠন করবেন এবং সেই বৃহৎ বঙ্গের অংশ পূর্ব বাংলা হবে, পশ্চিম বাংলা হবে, এবং মোটামুটি সেই ধারণা তার মধ্যে কাজ করছিল। একই সাথে আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাবের কথাও তার মাথার মধ্যে ছিল, এবং এইটা বরাবরই ধারণাটা ছিল যে যেই ভূখণ্ডটা আজকে বাংলাদেশ, সেটা পূর্ব বাংলা নামেই বলেন, পূর্ব পাকিস্তান নামেই বলেন, এই অংশটা এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবেই গড়ে উঠবে, এবং পাকিস্তানও যদি হয় তাহলে এটিও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবেই গড়ে উঠবে। বঙ্গবন্ধু কিন্তু তারপরেও তিনি অনুভব করেছেন, এবং লক্ষ্য করে দেখেন আগস্ট ১৯৪৭-এ পাকিস্তান স্বাধীন হয়েছে, ভারত স্বাধীন হয়েছে, আর বঙ্গবন্ধু মাত্র ৪৮ সালের জানুয়ারি মাসের ৪ তারিখে সেই যুবলীগ ভেঙে দিয়ে ছাত্রলীগের জন্ম দিয়ে একটি পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রচন্ড বিদ্রোহ ঘোষণা করেন। কারণ তিনি এই ছাত্রলীগ গঠন করে দিয়ে প্রমাণ করে দেন যে মুসলিম লীগের যে তথাকথিত রাজনীতি, সেই রাজনীতিকে তিনি আর সামনে নিয়ে যাবেন না। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সেই ৪ জানুয়ারি ১৯৪৮ থেকে আরম্ভ করে তার জীবদ্দশা পর্যন্ত প্রত্যেকটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে তিনি কিন্তু ওই একটি জায়গায় কোনো রকমের আপোষ করেন নাই, সেটি হচ্ছে বাংলাদেশ। যদি আপোষের প্রশ্ন থাকতো, যদি কোনো রকমের আলোচনার প্রশ্ন থাকতো, তাহলে সেই কাজটা কিন্তু তিনি তার জীবনে এতবার তার সামনে লোভনীয় প্রস্তাব এসছে, এত কিছু বলা হয়েছে, এত সুযোগের কথা বলা হয়েছে, তার কোনোটাই গ্রহণ করে নাই। কিন্তু আরেকটি বিষয়, যে কথাটি আমি সচরাচর বলে থাকি, সেটি হচ্ছে যে আমরা মহানায়ক দেখেছি, আমরা মুক্তিযুদ্ধের নায়ক দেখেছি, আমরা জাতির পিতা দেখেছি,
আমরা বিপ্লবী দেখেছি। আমাদের সময়কালে আমাদের আহ, একেবারে নমস্য ব্যক্তিরা ছিলেন। আমরা হোচিমিনের ভক্ত ছিলাম, আমরা চে গুয়েভারার ভক্ত ছিলাম, মাও সেতুংয়ের ভক্ত ছিলাম, আমরা লেনিনের ভক্ত ছিলাম। এই রকম সেই সময়টা ছিলই যে এক ধরনের বিপ্লব কিংবা এক ধরনের সমাজতান্ত্রিক আন্দোলন, এক ধরনের বাম রাজনীতি, এই সমস্ত কিছুই কিন্তু সারা পৃথিবীতে প্রভাব বিস্তার করছিল। বিশেষ করে রাশিয়ার জন্মের পরে, মাও সেতুংয়ের বিপ্লবের পরে সামগ্রিকভাবে সারা পৃথিবীতে আমাদের প্রজন্ম আসলে এই বিপ্লবকে মাথায় নিয়ে বড় হয়েছে। কিন্তু আজকে যদি একটু ব্যাখ্যা করে দেখেন তাহলে দেখবেন যে এরা প্রত্যেকেই বড় বড় নেতা, বড় বড় বিপ্লবী, বড় বড় স্বাধীনতাকামী, স্বাধীনতা যুদ্ধকে তারা নিশ্চয়ই বাস্তবে রূপান্তরিত করেছেন। কিন্তু বঙ্গবন্ধুর সাথে তাদের পার্থক্য যেটা হয়েছে, প্রত্যেকেই তাদের নিজস্ব একটি গোষ্ঠী, নিজস্ব একটি রাজনৈতিক দল, নিজস্ব একটি রাজনৈতিক পরিচিতির মধ্য দিয়ে তাদের দেশকে স্বাধীন করার জন্য যে লড়াইটা করেছেন। বঙ্গবন্ধু একমাত্র ব্যক্তি যিনি একটা যেই দেশটাকে স্বাধীন করতে চেয়েছেন তার প্রতিটি মানুষকে সাথে নিয়ে তারপরে এই যুদ্ধটাতে অবতীর্ণ হয়েছেন। এই কথা আমি কোনো মতেই অস্বীকার করতে পারবো না যে এই অঞ্চলে, যেই অঞ্চলটি বাংলাদেশ, সেই অঞ্চলের মানুষ পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছে। পাকিস্তান আন্দোলন কি কেন সমর্থন করেছে? তারা মনে করেছে ব্রিটিশরা বিতাড়িত হবে এবং পাকিস্তানের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারবো। কিন্তু বঙ্গবন্ধু 48 সালে রিয়েলাইজ করেছিলেন যে এই পাকিস্তান আমাদের পাকিস্তান না, এই স্বাধীনতা আমাদের স্বাধীনতা না। কিন্তু তিনি একা বুঝে একটি দেশ তৈরি করবেন এবং কিছু হঠকারী আন্দোলন করবেন কিংবা কিছু বিপ্লবী আন্দোলন করবেন, সেই প্রচেষ্টা যদি তিনি গ্রহণ করতেন তাহলে কিন্তু সেই পথ আরেক রকমের পথ হতো। আপনারা লক্ষ্য করেছেন পৃথিবীতে এখনো কিন্তু স্বাধীনতার নামে যুদ্ধ হয়, এখনো কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়। এবং বঙ্গবন্ধু যদি সেই সময়ে তার কিছু লোককে, কিছু সমর্থককে একত্রিত করে যদি বাংলাদেশ তৈরি করার চেষ্টা করতেন তাহলে এইটি কেবলমাত্র বাংলাদেশে না, সারা পৃথিবীতে কিন্তু বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবেই পরিগণিত হতো। আমি একটি এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই। এই লোকটা আমি সামলাতে পারি না। আমি মাঝখানে স্পেনের বার্সেলোনায় গিয়েছিলাম এবং আপনারা সবাই জানেন বার্সেলোনার কাতালোনিয়া প্রদেশ এখন স্বাধীন হওয়ার জন্য এক ধরনের প্রচেষ্টা গ্রহণ করেছে। তাদের নেতা প্রবাসী সরকার গঠন করেছে। কাতালোনিয়ানরা আবার স্বাভাবিক জীবনযাপন করে। আমার সাথেও কথাবার্তা হয়েছে এবং সেই কথাবার্তার ফাঁকে জিজ্ঞেস করেছে যে ভাই তোমরা 9 মাসে কেমনে একটা দেশকে স্বাধীন করে ফেলছো, তো আমরা এত চেষ্টা করে পারতেছি না কেন? এই যে এই প্রশ্নের জবাব যদি দিতে চান তাহলে প্রশ্নটা কিন্তু সহজ। আমরা 9 মাস যুদ্ধ করেছি দেশটা স্বাধীন করতে, কিন্তু বঙ্গবন্ধু 47 সাল থেকে যে লড়াইটা করেছেন সেই লড়াইটা করে গেছেন। এবং আরেকটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, এদের কারোই কাতালোনিয়ার কথাই বলেন, কাশ্মীরের কথাই বলেন, অথবা ভারতের পূর্ব অঞ্চলে যেই সব যুদ্ধ অথবা আমাদের দেশেও যেই সব বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে, এদের কোনোটারই সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, নেই। তার কারণ হচ্ছে এদের একজন বঙ্গবন্ধু ছিল না। বঙ্গবন্ধু যদি থাকতো তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতে পারত। এবং সেই কারণেই বঙ্গবন্ধু যখন সমস্ত কিছুকে অতিক্রম করে বাংলাদেশকে স্বাধীন করে ফেললেন, এবং লক্ষ্য করে দেখবেন আমরা 68 সালে রাস্তার মধ্যে স্লোগান দিছি, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমার নিজের হাতের লেখা পোস্টার পাঞ্জাবি কুত্তারা বাংলা ছাড়ো আমি সূর্য সেন হলের দেয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছি, টাঙিয়ে দিয়েছি। পাকিস্তানের ডন পত্রিকা বাঙালিরা যে বিচ্ছিন্নতাবাদী এটা প্রমাণ করার জন্য ওই পোস্টারের ছবি পর্যন্ত ছেপেছে। কিন্তু বঙ্গবন্ধু এত কিছুর পরেও লক্ষ্য করেন পাকিস্তানের রাজনীতিতে যে কয়টি গণতান্ত্রিক প্রক্রিয়া আছে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রত্যেকটিতে অংশ নিয়েছেন। তিনি যেমনি করে 54 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তিনি যেমনি করে 6 দফা আন্দোলন দেওয়ার পরে একে সন্ত্রাসী আন্দোলনে
অথবা সশস্ত্র আন্দোলনে রূপান্তর করেন নাই। তিনি যেমনি করে যখনই মামলা হয়েছে তখন মামলা মোকাবেলা করেছেন, জেল খেটেছেন, সমস্ত কিছু করেছেন। সবচেয়ে আমার কাছে অবাক লেগেছে যে আমরা 68 সালে মোটামুটি বাংলাদেশ স্বাধীন করব, এই ঘোষণা আমরা দিয়েই ফেলেছি। রাস্তার মধ্যে এমন কোনো ছাত্র ছিল না যে জানতো না যে আমরা এটি স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আন্দোলন করছি। বঙ্গবন্ধু আমাদের নেতা। সেই লোকটি 70 সালে নির্বাচনে অংশ নিলেন, এবং নির্বাচনে কিসের অংশ নিলেন? ইয়াহিয়া খানের লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে। লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার অধীনে নির্বাচন করার মানে হচ্ছে বাংলাদেশ নামক কোনো শব্দ উচ্চারণ করা যাবে না, 6 দফা নামক কোনো কিছুর কথা বলা যাবে না, এসব কোনো কিছু করা যাবে না। তারপরেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। এখন আমরা বুঝি যে কেন নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমি তো মনে করি এই যে জনযুদ্ধের প্রস্তুতি হিসেবে সবচেয়ে বড় যুদ্ধটা তিনি করেছিলেন 70-এর নির্বাচনে। এবং আমরা যারা মাঠে ঘরে ঘরে গিয়ে কাজ করেছি তারা এইটুকু আজকে আস্থার সাথে বলতে পারি, 70-এর নির্বাচনে কিন্তু আমরা বাংলাদেশের জনগণকে জনযুদ্ধের জন্য প্রস্তুত করতে সক্ষম হয়েছিলাম। আমরা প্রত্যেকটি বাড়িতে গিয়ে এটি বোঝাতে পেরেছিলাম পাকিস্তান আমাদের রাষ্ট্র নয়। বঙ্গবন্ধু যে বাংলাদেশের কথা বলছেন সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে, এবং বঙ্গবন্ধুকে যদি রায় দেওয়া না হয় তাহলে বাংলাদেশের জন্ম হবে না। এবং আমি বলি 70-এর নির্বাচন অত্যন্ত স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের সম্পূর্ণ রায় ছিল। তার মানে হচ্ছে বঙ্গবন্ধু সমস্ত সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া অথবা অন্য প্রক্রিয়া যাই বলেন না কেন সেগুলোকে মেনে নিয়ে তারপরে এসছেন। এরপরে দেখেন 7 তারিখে তিনি বস্তুত পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে বাকি রেখেছেন, এ কথা বলাটা রীতিমতো বোকামি। কারণ যেই মানুষটি এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এগের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম এবং তার যে ভাষণটি আছে এই ভাষণটি যে কেউ একেবারে একবার যদি পড়ে, এর পরে কি স্বাধীনতা ঘোষণা করার আর কোনো কিছুর দরকার আছে? আনুষ্ঠানিকতাটা তিনি পালন করেছিলেন 26শে মার্চ, কিন্তু ঘোষণা যেটি দেওয়ার সেটি তো 7ই মার্চের পরে আর কোনো ঘোষণা দেওয়ার দরকার ছিল না। এরপরেও কিন্তু তিনি আবার আলোচনায় বসছেন, এবং আলোচনায় বসার পরে আমরা বিশেষ করে ওই বয়সে যাদের রক্ত টকবক করতো আমরা তখন বলছি বঙ্গবন্ধু করছেন কি? তিনি নির্দেশ দিবেন যুদ্ধে যাব, বন্দুক নিয়ে মাঠে নামবো এবং তারপরে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন করব। তিনি এখন ইয়াহিয়ার সাথে আলোচনায় বসতেছেন কেন? আজকে যখন রিয়েলাইজ করি তখন এইটুকু করি, নির্বাচনে অংশ নিয়ে ইয়াহিয়ার সাথে আলোচনা করে সমস্ত কিছু করে তিনি সারা পৃথিবীকে বুঝিয়ে দিয়েছেন, এই দেশের জনগণকে বুঝিয়ে দিয়েছেন আমরা যে ন্যায্য লড়াই করছি, পাকিস্তান আমাদের ন্যায্য লড়াইয়ের স্বীকৃতি দিচ্ছে না এবং আমাদের যে অধিকার সেই অধিকার দিচ্ছে না, যার ফলে এটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এবং একই সাথে পরবর্তীকালে আমি রাজনীতির এই অংশটুকু বলতে চাই, যারা বলছেন যে বঙ্গবন্ধুকে 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছে, এটি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বস্তুত বিষয়টি মোটেই তা নয়। যদি বঙ্গবন্ধুকে হত্যা করা হতো অথবা হত্যা করার চেষ্টাও হতো তাহলে এই বিষয়টি মনে রাখতেন যে পাকিস্তান কারাগারে তিনি যখন বন্দী ছিলেন তখন তাকে ছোট্ট একটা বুলেট দিয়ে গুলি করে মেরে ফেলে দেওয়াটা কিন্তু কোনো কঠিন কাজ ছিল না, কবর খুঁড়ে রেখে ওইখানে তাকে দাফন করে ফেলাটাও কঠিন ছিল না। কিন্তু পাকিস্তান সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি। এবং সেই কারণে যখন আমি বিশেষ করে এইটুকু উল্লেখ করতে চাই, বঙ্গবন্ধু একটি ধ্বংসস্তূপের দেশ থেকে নিয়ে এসে যখন একেবারে ঠিক ভিত্তিটা স্থাপন করে দেন, আপনাদের স্মরণ থাকার কথা 75 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন বাংলাদেশের জিডিপি গ্রোথ 7.8% পর্যন্ত গিয়েছিল। সেই দেশটা যখন ঘুরে দাঁড়ায় তখন তারা বুঝতে পেরেছে যে বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হয় তাহলে বাংলাদেশের যে জন্ম হয়েছে, বাংলাদেশের যে বিকাশ ঘটছে সেইটাকে বন্ধ করা যাবে না। তাহলে কি করতে হবে?
বঙ্গবন্ধু তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তার এই উত্তরাধিকার হতে পারে, রাজনৈতিক নেতৃত্ব দিতে পারে, সেই চেষ্টার জন্যই কিন্তু বঙ্গবন্ধুকে তার আত্মীয় স্বজন পরিবার সহ হত্যা করার পরে 3রা নভেম্বর বঙ্গবন্ধুর 4 স্তম্ভকে হত্যা করা হয় জেলখানার ভিতরে নিয়ে। ঠিক একইভাবে আপনারা যদি এখন পর্যন্ত খুঁজে দেখেন, আমরা একেবারে 81 সালে আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার আগ পর্যন্ত যে কথাটি আপনারা গণমাধ্যমের কথা বলেছেন, এটি কেবলমাত্র গণমাধ্যমের মুখে তালা মেরে রাখা না, এটা পুরো বাংলাদেশের জনগণের মুখে তালা মেরে রাখা হয়েছিল। এবং 81 সালে নেত্রী এসে সেই জায়গাটাকে এমন একটি জায়গায় পরিবর্তন করেন যেটি 86 সাল পর্যন্ত তার সময় লেগেছে, যে প্রচলিত বাংলাদেশকে পাকিস্তানে, আপনারা আলোচনার মধ্যে এসছেন বঙ্গবন্ধুর স্মৃতিকথা তো আছে, সৌদি আরব কেন স্বীকৃতি দেয় নাই, কারণ কেন পিপলস রিপাবলিক অফ বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশকে পরিণত করা না হয়, অর্থাৎ এক বাক্যে বাংলাদেশকে কেন পাকিস্তান বানানো না হয়। এই যে পাকিস্তান বানানোর চেষ্টাটা, এই চেষ্টাটার একদম অগ্রনায়ক অথবা অগ্রদূত অথবা বড় নেতার নাম হচ্ছে মরহুম জিয়াউর রহমান। এখন আপনারা বঙ্গবন্ধু খুনি মাজেদের কাছ থেকে ভিডিওতে তার স্বীকারোক্তিতে স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে এই বঙ্গবন্ধুকে খুন করার পেছনে নেতৃত্ব দিয়েছে জিয়াউর রহমান। এবং একই সাথে আরেকটি ঘটনা আমার মনে হয় আপনাদের একটু মনে রাখা দরকার, বঙ্গবন্ধুকে খুন করার পরে একটা প্রচেষ্টা, আমি জানি না এটা কি কারণে কি অবস্থা হয়েছিল, আমাদের কর্নেল তাহের মনে করেছিলেন যে বোধহয় দেশটাকে একটু একটা জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। জিয়াউর রহমান সেই কর্নেল তাহেরকে কিন্তু বিনা বিচারে ফাঁসিতে লটকে দিয়েছেন এবং বাংলাদেশকে হত্যা করাটাই তার মূল উদ্দেশ্যটা ছিল। পরবর্তীকালে যদি দেখেন, আজকে আমাদের নেত্রীকে যদি আপনার তার জীবনটা যদি দেখেন, 21 বার তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষটি মাত্র 21শে আগস্ট, গতকাল যে দিনটি আমাদের গেছে, আপনারা 21শে আগস্টের ঘটনাটা পুরাটা জাস্ট এক নজর চোখ বলিয়ে দেখেন, এর মধ্যে শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য কি খুঁজে পাওয়া যায় কিনা। এর মধ্যে কোনো সন্ত্রাস নাই, এর মধ্যে কোনো রকমের জঙ্গিবাদ নাই, এর মধ্যে স্পষ্ট একটি দিক নির্দেশনা আছে, হাসিনাকে মেরে ফেলো। কারণ বঙ্গবন্ধুকে মেরে ফেলার পরে বাংলাদেশকে মারা যায় নাই। এখন যেই পতাকা বহন করছে শেখ হাসিনা, অতএব শেখ হাসিনাকে যদি মেরে ফেলো তাহলে এই বাংলাদেশের পতাকাটাকেও নামিয়ে ফেলা যাবে। এবং এইটি আমি মনে করি যে এই ষড়যন্ত্রের সাথে জিয়াউর রহমান সামনে এসছেন, প্রকাশ্যে এসছেন, তার উত্তরাধিকারীরা আমাদের বেগম খালেদা জিয়াই হোক, হোসেন মোহাম্মদ এরশাদই হোক, তারাও ঠিক যেমনি ভাবে এই পাকিস্তান বানানোর চক্র করেছেন, ঠিক তেমনি করে আন্তর্জাতিক চক্রান্ত যেটুকু ছিল তারাও কিন্তু বাংলাদেশকে হত্যা করার জন্য চেষ্টা করে গেছে। আমাদের সৌভাগ্য, আমরা বলবো যে বাঙালি জাতি ভাগ্যবান, যে বাঙালি জাতি বঙ্গবন্ধুকে পেয়েছিল, বাঙালি জাতি ভাগ্যবান বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতার যুদ্ধটা পেয়েছি। ঠিক একইভাবে বাঙালি জাতি ভাগ্যবান যে তার একটি কন্যা শেখ হাসিনা আজকের বাংলাদেশকে পৃথিবীর বিস্ময়ে পরিণত করেছেন। আমি বিস্তারিত আলোচনা করব না, ইতিমধ্যে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। আমি শুধুমাত্র একটি কথা বলতে পারবো, আজকের বাংলাদেশকে যে অবস্থায় আমরা কেবল দৃশ্যমানভাবে দেখছি, এটিকে যদি আমরা জাস্ট স্বাভাবিকভাবে কন্টিনিউ করে যেতে পারি তাহলে শেখ হাসিনার হাতে সোনার বাংলা হওয়া অথবা বঙ্গবন্ধুর স্বপ্নের যে দেশটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন একটি বাংলাদেশ, সেই দেশটি গড়ে ওঠার জন্য 41 সাল পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন হবে না। শেখ হাসিনার হাতে বাংলাদেশের এই রূপান্তরের জন্য 20 বছরের কোনো প্রয়োজন নাই। একটু লক্ষ্য করে দেখেন যে বাংলাদেশ একটি লাঙ্গল জোয়ালের দেশ, আমাদের শিল্প বিপ্লবের কথা আমার
গোলাম রহমান ভাই বলে গেছেন, আমাদের কৃষি ছাড়া তো কিছুই ছিল না। বঙ্গবন্ধুকে বাধ্য হয়ে রাষ্ট্রীয় কলকারখানা রাষ্ট্রায়ত্ত করতে হয়েছে, কারণ এগুলোর মালিক ছিল সব পাকিস্তানিরা। সেই জায়গাতে যে দেশটা প্রথম শিল্প বিপ্লব, দ্বিতীয় শিল্প বিপ্লব, তৃতীয় শিল্প বিপ্লব, তিনটা শিল্প বিপ্লব মিস করছে, সেই দেশটাকে আজকে করোনাকালে বাংলাদেশকে দেখেন। আজকে বাংলাদেশ যেভাবে যতটা ডিজিটাল পদ্ধতিতে চলা উচিত, পৃথিবীর অন্য দেশগুলো যেভাবে যে অবস্থায় চলছে তার চেয়ে কিন্তু সামান্যতম কমতি নিয়ে চলছে না। আমি খুব স্পষ্ট করে বলতে পারি, আজকে আপনার এই ওয়েবিনারের কথাই বলেন, অনলাইন ক্লাসের কথাই বলেন, বাড়ি বসে অফিস করার কথাই বলেন, আর যার কথাই বলেন, হ্যাঁ আমরা কিছু কিছু ত্রুটি তো আছে, আমাদের অভিজ্ঞতার অভাব আছে, আমাদের ছাত্র শিক্ষকরা তারা হয়তো সেইভাবে প্রস্তুত না, জনগণও হয়তো সেইভাবে প্রস্তুত না। কিন্তু কাঠামোগত দিক থেকে যদি দেখেন, আমি শুধুমাত্র একটা এক্সাম্পল দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। 2008 সালে বাংলাদেশে মাত্র 8 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হতো, ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র 8 লক্ষ। এই 2020 সালের জানুয়ারি মাসে গিয়ে সেই ইন্টারনেট ব্যবহারকারী যে অবস্থায় গিয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে আমরা 9 কোটি অতিক্রম করি। একই সাথে আমাদের 8 জিবিপিএস ব্যান্ডউইথ 1000 জিবিপিএস ব্যান্ডউইথে পরিণত হয়। আর আজকে এই 2020 সালের আগস্ট মাসে আমরা 2100 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করতে পারছি। এই যে রূপান্তর, প্রত্যেকটি মানুষের জীবনে যে রূপান্তরটা এসছে, যেমন তারা নিজেদেরকে যে রূপান্তরিত করতে পেরেছে, আমরা পৃথিবীতে কিন্তু প্রথম দেশ যারা নিজের দেশের আগে ডিজিটাল শব্দ প্রয়োগ করেছি। আমাদের পরে 2012 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এটা নিয়ে একটা কমিটি গঠন করেছে চতুর্থ শিল্প বিপ্লব কথা বলার জন্য। 2016 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলেছে। আমরা কিন্তু 9 সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠতে দেখেছি, এবং গড়ে উঠতে দেখেছি বলেই ওই কৃষি প্রধান দেশটা কিন্তু আজকে পৃথিবীর কাছে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রেও, বিশেষ করে আমাদের পর্যায়ের দেশগুলোর জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখিত হয়ে থাকে। আমি বহু জায়গাতে এই 18 সালের পরে গিয়েছি, মন্ত্রীদের সাথে বৈঠক হয়েছে। আমরা যখন আমাদের ডিজিটাইজেশনের গল্পগুলো বলি, তখন তারা চিন্তা করতে পারে না যে এটা সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে হেনরি কিসিঞ্জার তলাহীন জুরির দেশ বলছিল। সেই হেনরি কিসিঞ্জারের তলাহীন জুরির দেশকে বারাক ওবামা 15 সালেই কিন্তু নিয়ে গিয়ে বলে দিয়ে এসেছিলেন, তোমরা বাংলাদেশকে অনুসরণ করো, এবং হেনরি কিসিঞ্জারের গালে চটটা তখনই পড়েছিল। আজকেও বাংলাদেশ কিন্তু পৃথিবীর এরকম কেনিয়ার মতন বহু দেশের কাছে নজির হিসেবে আছে, দৃষ্টান্ত হিসেবে আছে, পথ দেখানোর জায়গা হিসেবে আছে। এবং সেই জায়গাতে থেকেই আজকে আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই যে কথাগুলো বলার সুযোগ পেলাম। যারা কথাগুলো শুনেছেন তারা খুব স্পষ্ট করে মনে রাখেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, শেখ হাসিনার উপরে 21 বার হামলা করাটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, 21শে আগস্টের হামলা এটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর প্রত্যেকটির পিছনে আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করার অথবা শেখ হাসিনাকে হত্যা করার এবং বাংলাদেশকে হত্যা করার একটি গভীর দেশি আন্তর্জাতিক ষড়যন্ত্র বিরাজ করে। তবে শেখ হাসিনা এই করোনা কালে যে বাক্যটি দিয়ে প্রথম তার ভাষণ শুরু করেছিলেন, সেই বাক্যটি আমি আবার স্মরণ করতে চাই। বাঙালি বীরের জাতি, বাঙালি কোনোদিন হারেনি এবং কোনোদিন হারবেও না। আমরা কোনোদিন কারো কাছে হারবো না। এবং এই তুলনাটা আমি পাকিস্তানের সাথে এখন আর করতেই চাই না, কারণ পাকিস্তানের কোনো প্যারামিটার বাংলাদেশের পা ছোঁয়ার মতন জায়গাতেও এখন বিরাজ করে না। আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা প্রকাশ করি চমৎকার একটা আয়োজন করার জন্য, বিশেষ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের গণমাধ্যম যদি বলেন তার সমগ্র ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি স্বাধীনতা অর্জন করে, এবং গণমাধ্যমের পরিধি
কেবলমাত্র কাগজের পত্রিকা কিংবা টেলিভিশন কিংবা কেবলমাত্র পোর্টাল তার মধ্যেও সীমিত না। ইতিমধ্যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু একটি বিশাল আকারের গণমাধ্যমের সাম্রাজ্য তৈরি করে ফেলেছে এবং এর মধ্যে আমরা চ্যালেঞ্জ ফেস করছি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতপক্ষে অপকর্ম বন্ধ করার জন্য লড়াই করতে করতে আমার দিন যায়। তারপরেও আমি এ কথাটাই বলবো যে এই মুক্ত স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম কিন্তু সবচেয়ে বেশি মুক্ত, স্বাধীন এবং মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে আমাদের নেত্রী দেশটাকে কিন্তু পৃথিবীর কাছে দৃষ্টান্ত হিসেবে তৈরি করতে পেরেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে, তার জ্ঞান গর্ব এবং বিশেষ করে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী গণমাধ্যমের ভূমিকা, বিশেষ করে এই পরবর্তী সময়ের রাজনৈতিক অবস্থা এবং প্রেক্ষাপট তুলে ধরার জন্য। এই পর্যায়ে আমাদের অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন যুক্ত হবার কথা ছিল, শারীরিক অসুস্থতার কারণে উনি যুক্ত হতে পারেননি আমাদের সঙ্গে। আমি এ পর্যায়ে আমাদের সেমিনারের একেবারেই শেষ প্রান্তে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব। যদিও ডক্টর গোলাম রহমান স্যার আজকের এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন, আমি তাকে অনুরোধ করব যে যেহেতু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন উপস্থিত নেই, অধ্যাপক ডক্টর গোলাম রহমান স্যারকে একেবারে শেষে এসে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অত্যন্ত সংক্ষেপে যদি একটু। স্যার ধন্যবাদ। যাই হোক, বিষয়টি হচ্ছে যে আমরা বঙ্গবন্ধুর যেদিন মর্মান্তিকভাবে নিহত হলেন সেদিন কিন্তু পত্রিকা ছাপা হয়েছিল, কিন্তু সেই পত্রিকাগুলো কিন্তু বিতরণ হয় নাই। আমি শুধু তথ্যের জন্য কথাগুলি বলছি যে অনেক অনেক এই আলোচনা তো অনেক দীর্ঘ হতে পারে, আমরা তো আর সেই দীর্ঘ আলোচনার সুযোগ নেই। অনেক মজার ঘটনা আছে যে বিষয়গুলো আজকের জাতি জানা দরকার। সেই পত্রিকাগুলো কিন্তু বিতরণ হয় নাই, বিতরণ করতে দেওয়া হয় নাই। বিষয়টা হচ্ছে এই জায়গায় রাত্রের যে পত্রিকায় মানে যে মেকআপ করা হলো, পেজ মেকআপ করা হলো, সেখানে ছিল যে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যাবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি বিশেষ মর্যাদায় বিশ্ববিদ্যালয়কে ঘোষণা করবেন ইত্যাদি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বঙ্গবন্ধুর আগমন উপলক্ষে ক্রোড়পত্র বের করা হয়েছিল এবং সেই সুদৃশ্য ক্রোড়পত্র অনেকগুলো পত্রিকায় বের হয়েছে, কিন্তু সেগুলো বিতরণ করার কোনো সুযোগ হয় নাই। তো সুতরাং সেই সময়ে একেবারে দিক পাল্টে যায়, রেডিও দখল হয়ে যায় এবং টেলিভিশন দখল হয়ে যায় তখন, এবং সাথে সাথে গণমাধ্যমের যে গণতান্ত্রিক যে বিষয় সেটি পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং গণতন্ত্র হরণ হয়ে যায় সত্যিকার অর্থে। অর্থাৎ বঙ্গবন্ধুর মৃত্যুর পরে সংবাদপত্রের স্বাধীনতা হরণ হয়ে যায় এবং গণমাধ্যমেরও স্বাধীনতা হরণ হয়ে যায়। এটা এটা একটা বিষয়। একটি হচ্ছে যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তখন সিবিএস নিউজ, এবিসি নিউজ, এগুলোতে যেভাবে মানে বঙ্গবন্ধুকে ফলো করে প্রচার করা হয়েছে গণমাধ্যমে, মানে সে সমস্ত টেলিভিশন চ্যানেলে যেভাবে বাংলাদেশের সেই নেতৃত্ব, যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং তার নেতৃত্বে যে একেবারে ফাঁসির মঞ্চ থেকে অলমোস্ট ফিরে আসা বঙ্গবন্ধু, জাতির জনক, যেভাবে দেশকে গড়ে তোলার জন্য প্রত্যয় দীপ্ত, যেভাবে মানুষকে তিনি ভালোবেসে কাজকর্ম করে যাচ্ছেন, এই বিষয়গুলো ওই বিদেশি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে এবং সিবিএস নিউজে বের হয়েছে, এবিসি নিউজে বের হয়েছে, কানাডার টেলিভিশনে বের হয়েছে। এখন এই যে এই প্রচারগুলো, এগুলো কিন্তু এখন ইউটিউবে প্রচুর পাওয়া যায়। আমাদের যে তরুণ প্রজন্ম, যারা বিশেষ করে আজকের এই সাংবাদিকতার ছাত্রছাত্রী, যারা এটার আয়োজন করেছে, আমি তাদের বলবো যে এই বিষয়গুলো তাদের বিশেষভাবে নজর দেওয়া দরকার এবং এইগুলোকে জানা দরকার। কারণ যারা অপপ্রচার করে, অপপ্রচারের মুখ বন্ধ করার জন্য তাদেরকে তথ্যবহুল, তথ্য নির্ভর, যুক্তি নির্ভর কথায় আসতে হবে এবং যুক্তি ছাড়া মুক্তি নাই, এটা তো অবশ্যই। আমি আর বাড়াতে চাই না, মাননীয় মন্ত্রী মহোদয়
আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছেন। নিশ্চয়ই আমরা আবারও এই সমস্ত বিষয়ে পরবর্তীতে আরো আলোচনা করার সুযোগ পাবো। তবে বঙ্গবন্ধুর নেতৃত্বের যে অনুসারী আমাদের বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি কিন্তু সমাপ্ততে স্বাধীনতাও রেখেছেন। টেলিভিশন চ্যানেল বিভিন্ন সবকিছুরই অবাধ স্বাধীনতা আছে, যে কারণে আমরা টেলিভিশন চ্যানেল খুললে যার যা খুশি বলে যাচ্ছে, আমরা শুনে যাচ্ছি। পত্রপত্রিকায় যার যা খুশি লেখা হচ্ছে। এই যে স্বাধীনতা, এইরকম স্বাধীনতা এরকম একটি অর্থনৈতিক কর্মকাণ্ডের দেশে পৃথিবীতে পাওয়া যাবে না। সুতরাং বুঝতে হবে যে আমরা স্বাধীনতার মর্যাদা যদি দিতে জানি, তাহলে নিশ্চয়ই ওই অপপ্রচার থেকে নিজেদেরকে বন্ধ রাখতে হবে এবং এই 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 স্বাধীনতার যে সুফল, সেটাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, প্রশংসা করতে হবে যে হ্যাঁ, আমাদের দেশের উন্নয়নমূলক কাজ হচ্ছে, দেশ একটি রোল মডেলে চলছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মুখ উঁচু করে গর্বের সাথে এই জাতি দাঁড়াবে। আমি মনে হয় আর বাড়াতে চাই না। এই আলোচনা আয়োজনের জন্য যারা পশ্চাতে কাজ করেছেন, যারা এটার আয়োজন করেছেন, সবাই কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই সেমিনারে যুক্ত হওয়া শ্রদ্ধেয় আলোচক বৃন্দকে কৃতজ্ঞতা জানাই আমরা সকলের প্রতি। আমরা শেষ করতে চাই সে সঙ্গে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও তার অবদান বিকৃতভাবে উল্লেখপূর্বক ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার যে ষড়যন্ত্র করা হয়েছে তার প্রতি তীব্র প্রতিবাদ জানাই এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা এখানে শেষ করছি আজকের সেমিনার। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।